শুরু করেছো যে কে কোত্থেকে আমাদের ক্লাসটা করছো, তো আমি একটু পরে কমেন্টগুলো দেখবো। তো আমি একটা একটা করে শুরু করি। চলতরিতে আমাদের ফার্স্টে হচ্ছে ওহমস ল নিয়ে আলোচনা করা লাগবে। ওহমস ল, তো আমরা ওহমস ল নিয়ে আলোচনা করব। তো আমি দেখতে পাচ্ছি এর মধ্যে বেশ অনেকেই আমাদের ক্লাসে এসে জয়েন করেছো। যেমন আমি দেখতে পাচ্ছি তিশা, শোভন, তারপর আমি দেখতে পাচ্ছি স্বাধীন, রাব্বি, তারপর জাহিদ হাসান, আঞ্জুম, তারপর আমি দেখতে পাচ্ছি হাসান সরকার, মিতুল, তারপর সাইদ চৌধুরী, তারপর আমি দেখতে পাচ্ছি রাইসা, শাখাওয়াত, ইনজামামুল হক, আসিফ সৈকত, আহমেদ ফারহাদ এবং আহমেদ শাকিল ইমরান। তোমরা অলরেডি ক্লাসে জয়েন করেছো এবং আরো অনেকে জয়েন করছো এবং আমাদের ক্লাসটাতে এবং কমেন্ট করা শুরু করেছো। তো আমি সবার প্রথমে শুরু করবো হচ্ছে ওহমস ল দিয়ে। তো আমরা অলরেডি জানি যে ওহমস ল, এইখান থেকে আমরা যে সূত্রটা পাই V ইকুয়ালস IR, এই জিনিসটা আমাদের এই পুরো চ্যাপ্টারটাতে অনেক কাজে লাগবে। তো এই V হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ দুইটা পয়েন্টের মধ্যে বা বিভব পার্থক্য। এই I হচ্ছে কারেন্ট বা তড়িৎ প্রবাহ, যার দিক হচ্ছে সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে। আর R হচ্ছে ওই পরিবাহী বা প্রবাহী পরিবাহী যেটা বা যে যন্ত্র আমি এখানে ব্যবহার করব তার রোধ। তার মানে এরকম যদি একটা রোধ হয় যার মান হচ্ছে R, তার ভিতর দিয়ে যদি কারেন্ট যায় I, তাহলে আমি বলতে পারি এর দুই প্রান্তের বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে V। এবং যেহেতু আমি দেখাচ্ছি যে এদিক থেকে এদিকে কারেন্ট যাচ্ছে, সুতরাং এই দিকটা পজিটিভ, ওই দিকটা হচ্ছে নেগেটিভ। তো আমরা এখান থেকে কয়েকটা জিনিস প্র্যাকটিস করব। যেমন খুব ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা। তো একটা তড়িৎ বা উৎস, যেমন আমরা হচ্ছে ব্যাটারি ব্যবহার করতে পারি, যেমন আমরা ঘড়ির ভিতরে ব্যাটারি ব্যবহার করি, আমরা হচ্ছে গাড়িতে ব্যাটারি ব্যবহার করি ইঞ্জিন স্টার্ট দেওয়ার জন্য, মোবাইলের মধ্যে আমাদের একটা ব্যাটারি থাকে। এরকম এরকম কিছু একটা যে পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য তৈরি করে এরকম একটা জিনিস, সেটা হচ্ছে ব্যাটারি। আমরা ব্যাটারি বা সেল তার সিম্বল এরকম করে আঁকি। তো এই জিনিসটা বুঝায় যে হ্যাঁ এর মধ্যে একটা বিভব পার্থক্য তৈরি করা থাকবে, সেটা আমরা বাইরে ব্যবহার করতে থাকবো। তো সত্যি সত্যি যেটা হয়, যে কোনো ব্যাটারি আমরা ব্যবহার করি না কেন, যে কোনো ব্যাটারিরই নিজস্ব একটা রোধ থাকে, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ থাকে। তো সেটাকে এইভাবে আমরা চাইলে দেখাতে পারি যে এটা হচ্ছে ব্যাটারির অ্যাকচুয়াল তড়িৎচালক শক্তি বা ইলেকট্রোমোটিভ ফোর্স E, আর এটা হচ্ছে তার ইন্টারনাল রোধ R। তার মান যে কোনো কিছু হতে পারে, 1 ওহম থেকে শুরু করে আরো বেশি হতে পারে, আবার 1 ওহমের কম হতে পারে। যেমন লেড অ্যাসিড ব্যাটারি, এদের ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক কম থাকে, 0.2 ওহম পার সেল এরকম থাকে। তারপর হচ্ছে ড্রাই সেল ব্যাটারি, যেগুলো পেন্সিল ব্যাটারি আমরা বাজার থেকে যেগুলো কিনে আনি, এরকম সিলিন্ডার শেপের, এরকম মাথায় এরকম থাকে, এই ব্যাটারিগুলোর ইন্টারনাল রেজিস্ট্যান্স এগুলো হচ্ছে একটু বেশি থাকে। তো এরকম করে এক এক রকম ব্যাটারির এক এক রকম ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে। আমরা মোবাইলে যে লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করি, সেই লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক কম। তো এই জন্য হচ্ছে এই মোবাইলের ব্যাটারি কখনো শর্ট করা উচিত না। তো এখানে আমরা যে প্রবলেমটা শুরুতে দেখব, সে প্রবলেমটা হচ্ছে এরকম যে এইটা একটা ব্যাটারি, তার নির্দিষ্ট একটা ইএমএফ বা তড়িৎচালক শক্তি আছে, একটা ইন্টারনাল রোধ R আছে, তার সাথে আমি বাইরে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করলাম, এটার মান হচ্ছে ক্যাপিটাল R1। আবার সেম জিনিসটাই আমি পাশে আরেকবার করলাম একটু ভিন্ন ভাবে, সেটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটা আবার সে আমার আগের ব্যাটারিটাই, তার সাথে এবার বাইরে একটা রেজিস্ট্যান্স দিলাম, সেটা হচ্ছে R2। এবং এখানে আমি একটা কথা বলে দিলাম, সেটা হচ্ছে R1 বড়, R2 ছোট। রিলেশনটা এরকম, R1 বড়, R2 ছোট। তোমাকে বের করতে হবে যে এই দুই কেসের মধ্যে কোন কেসে হারানো ভোল্ট বা লস্ট ভোল্টেজ কম, এই জিনিসটা তোমাকে বের করতে হবে। হারানো ভোল্ট বা লস্ট ভোল্টেজ কম, এটা তোমাকে বের করতে হবে। এই হচ্ছে আমার প্রশ্ন। তো যারা এক্ষুনি এই প্রশ্নটার উত্তর দিয়ে ফেলতে পারবে, তারা ঝটপট কমেন্টে আমাকে জানিয়ে দাও যে এই প্রশ্নের উত্তর কি। আর এটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বা বলতে পারো তুমি এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন, মজার একটা প্রশ্ন, তুমি এই ভিডিওটা এক্ষুনি চাইলে শেয়ার করে দিতে পারো, ফলে তোমার বন্ধুরাও দেখে এই প্রশ্নগুলোতে অংশ নিতে পারবে এবং তাদের কমেন্টগুলো জানাতে পারবে। তো আমি একটু দেখি আর কে কে আমাদের ক্লাসে এসে জয়েন করলে। তো আমি দেখতে পাচ্ছি ইব্রাহিম আলী, রকি, রাজু, দীপ্ত, আমি দেখতে পাচ্ছি মুশফিক, নিশি, জুবায়ের, তারপর আমি দেখতে পাচ্ছি হৃদয়, তারপর আমি দেখতে পাচ্ছি রাজ, তারপর রোমান। রোমান জিজ্ঞেস করেছো যে স্থির তড়িতের ক্লাস নিব কিনা। অবশ্যই, আমি চলতড়িতের কয়েকটা টপিক শেষ করি, আবার স্থির তড়িতে চলে যাব। তারপর পিয়াস খান, আকাশ, আমি দেখতে পাচ্ছি সিফাত, তারপর শীতল,
তারপর আকাশ, হোসাইন, শুভ, অনিক, সাইদ, রবি, সৃষ্টি, অনিক, মেহেদি, ফাইয়াজ চৌধুরী। শোভন জিজ্ঞেস করেছে যে ভূপৃষ্ঠ চার্জ গ্রহণ করলে আমরা ভূমি থেকে চার্জ গ্রহণ করতে পারি না কেন? অ্যাকচুয়ালি কিন্তু পারি না এটা ঠিক না, অ্যাকচুয়ালি কিন্তু আমরা পারি। তা কিন্তু ভূমি থেকে চার্জ গ্রহণ করলে বা ভূমিতে চার্জ দিলেও ভূমির হচ্ছে বিভব চেঞ্জ হয় না, এটা স্থির থাকে, বাট চার্জ আমরা অ্যাকচুয়ালি গ্রহণ করতে পারি। তারপর ফাইয়াজ জানতে চেয়েছো কারশফের সূত্র আর শান্টের প্রয়োজনীয়তা। হ্যাঁ, এই বিষয়টা আমি কভার করব। জামাল, তারপর ফেরদাউস ইসলাম, সামিন ইসলাম, ফয়সাল, মুশফিক, সাইদ চৌধুরী, তারপর সৃষ্টি এবং বন্যা। তোমরা অলরেডি আমি দেখতে পাচ্ছি উত্তর দেওয়া শুরু করেছো যে কোন ক্ষেত্রে হচ্ছে আমাদের অভ্যন্তরীণ রোধের কারণে যে ভোল্টেজ ড্রপ হয় অর্থাৎ লস্ট ভোল্টেজ সেটা কম হবে। অনেকে লিখেছো R2 হবে অ্যান্সার। তারপর অনেকে লিখেছো R1, R2 R1 এরকম অনেকেই লিখছো, কিন্তু আমি একটু এই জিনিস সলভ করে দিই এখন, যে এটার উত্তরটা কি হবে আমি বলে দিই। তাহলে উত্তরটা বলার আগে প্রশ্নটা আরেকবার রিপিট করি। এই দুইটা কেসে ব্যাটারির ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স সেম, তাদের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আর সেটা সেম, কিন্তু R1 বেশি রোধ, R2 কম রোধ। তো এই ক্ষেত্রে কোন জায়গায় লস্ট ভোল্টেজ কম হবে সেটা হচ্ছে আমার জানার ইচ্ছা ছিল। তো এই জিনিসটা আমি এভাবে সলভ করতে পারি যে আমরা যদি কারেন্ট বের করতে চাই, ধরা যাক এখানে কারেন্টটা I1, এখানে কারেন্টটা হচ্ছে I2, তাহলে I1 কারেন্ট কতটুকু আমরা দেখি। কারেন্ট I1 হচ্ছে ভোল্টেজ E ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স, সরাসরি ওহমের সূত্র থেকে আসে যে কারেন্ট কার সমান, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। এখানে রেজিস্ট্যান্স কত, সিরিজে এই দুইটা রেজিস্ট্যান্স, তাহলে সেটা হচ্ছে R1 প্লাস স্মল r। আর কারেন্ট I2, এই কারেন্টটা যেটা হবে সেটা কতটুকু হবে, টোটাল ভোল্টেজ যেটা ইএমএফ E ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, R2 প্লাস স্মল r, এইটা। তো এখন এই দুইটা দেখে তুমি কি বলতে পারবে কোন কারেন্টটা বেশি? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, তুমি বলতে পারবে। ভোল্টেজ সমান স্মল r, দুইটার বেলায় সমান, তাহলে যেখানে রেজিস্ট্যান্সটা বেশি R1 সেই কারেন্টটা ছোট, তাহলে আমি ডিসিশন অলরেডি নিয়ে ফেললাম I1 ইজ লেস দেন I2, কারণ এই দুইটা ভগ্নাংশের মধ্যে এটার নিচের পার্ট বড়, এটার নিচের পার্ট ছোট, তাই এটার নিচের পার্ট বড় বলে এই ভগ্নাংশটা ছোট, তাহলে I1 ছোট, I2 বড়। শেষ। এবার আমি গুণ করি এই পাশে এনে, তাহলে আমি পাচ্ছি যে E ইকুয়ালস I1 R1 প্লাস I1 স্মল r, আর এখানে পাচ্ছি E ইকুয়ালস I2 R2 প্লাস এখানে আমি দেখতে পাচ্ছি I2 স্মল r, এইটা। তাহলে এখানে হারানো ভোল্ট কোন পার্টটুকু? হারানো ভোল্ট হচ্ছে এই পার্টটুকু, ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য যতটুকু ভোল্টেজ সেটাই হচ্ছে আমাদের হারানো ভোল্ট। তাহলে এখানে এইটা হারানো ভোল্ট, এখানে এইটা হারানো ভোল্ট। তাহলে হারানো ভোল্ট এখানে দেখো কি হচ্ছে, যেখানে রেজিস্ট্যান্স বেশি সেখানে কারেন্ট কম, এই রেজিস্ট্যান্স তো দুইটার বেলায় সেম, এই স্মল আর তো সেম, তাহলে এই ভোল্টেজটা কম, এই ভোল্টেজটা বেশি, তাহলে I1R is smaller than I2R। তার মানে হচ্ছে এই হারানো ভোল্টটা কম, এই হারানো ভোল্টটা বেশি, তাহলে হারানো ভোল্ট কার বেলায় কম, R1 এর বেলায়। তাহলে সঠিক উত্তর হচ্ছে R1। R1 is the right answer। তাহলে আমি দেখি তোমরা কে কি অ্যান্সার করেছো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকেই কমেন্ট করেছো, কেউ কেউ R1 লিখেছো, কেউ কেউ R2 লিখেছো, বাট অ্যাকচুয়ালি অ্যান্সারটা হচ্ছে R1। অ্যাকচুয়ালি অ্যান্সারটা হচ্ছে R1। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম অ্যান্সার, যে R1 যখন বেশি অর্থাৎ রেজিস্ট্যান্স যখন বেশি হবে তখন কারেন্ট কম, তাই অভ্যন্তরীণ রোধের দুই প্রান্তে ড্রপটাও কম, সো হারানো ভোল্টেজ এই ক্ষেত্রে কম। তাহলে আমরা একটা জিনিস জানলাম যে একই ব্যাটারিতে যত বেশি ভোল্টেজ, যত বেশি রেজিস্ট্যান্স কানেক্ট করা হবে হারানো ভোল্ট তত কম হবে, যত কম রেজিস্ট্যান্স কানেক্ট করা হবে হারানো ভোল্ট তত বেশি হবে। তাহলে এবারে আমি পরবর্তী টপিকগুলোতে যাচ্ছি একে একে। যেমন এখান থেকে খুবই ইম্পর্টেন্ট আরেকটা টপিক হচ্ছে তুল্যরোধ। তো তুল্যরোধ আমরা বের করার জন্য দুইটা সূত্র ব্যবহার করব, সিরিজ আর প্যারালালের সূত্র। যদি দুইটা রেজিস্ট্যান্স সিরিজে থাকে R1 R2, তাহলে এদের তুল্যরোধের সূত্র হচ্ছে RS ইকুয়ালস R1 প্লাস R2। আর যদি একাধিক রেজিস্ট্যান্স প্যারালালি থাকে, এটা হচ্ছে সিরিজ, শ্রেণী সমবায়, যোগ করলেই হয়ে যায়। আর যদি প্যারালালি থাকে বা সমান্তরাল সমবায় থাকে, ইনভার্স করে যোগ করে ইনভার্স করতে হয়। RP এটা লিখতে হবে 1/R1 প্লাস 1/R2 হোল ইনভার্স।
তাহলে আমি এখন এখানে একটা সার্কিট আঁকবো, তার তুল্যরোধ তোমাদেরকে বের করতে হবে এবং বের করে আমাকে সাথে সাথে কমেন্টে জানিয়ে দিবে যে তুল্যরোধটা কত। তো আমি পাশে সার্কিটটা আঁকি, সবাই একটু দেখো। আমরা এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে তুল্যরোধ বের করতে চাই। তো আমার সার্কিটটা হচ্ছে এরকম, এখানে একটা রোধ, তারপর প্যারালালি দুইটা রোধ, এখান থেকে এই পর্যন্ত একটা লাইন আসলো, আর এখানে আমরা আরেকটা রোধ দিয়ে দিলাম, আর ফাইনালি এই দুই পয়েন্টের মধ্যে ধরা যাক আরেকটা রোধ আমরা দিয়ে দিলাম। এই এবার আমি রোধের মানগুলো দিয়ে দেই। এটা হচ্ছে 20 ওহম, এটা হচ্ছে 5 ওহম, এখানে একটা দিলাম 1 ওহম, এখানে একটা দিলাম 5 ওহম, আর এখানে দিলাম 10 ওহম। তোমাকে বলতে হবে এই সম্পূর্ণ সার্কিটের তুল্যরোধ কত। তাহলে এই তুল্যরোধটা তোমরাও সমাধান করতে থাকো, আর আমি ধীরে ধীরে সলিউশনটা তোমাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে এটা সলভ করতে হয়। তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসা খুবই স্বাভাবিক, এই ধরনের প্রশ্ন আসতেই পারে এবং এর সাথে আরো কিছু মিলিয়েও আসতে পারে। তাহলে এটা আমরা আগে সলভ করি, এরপর আমরা হচ্ছে এর পরবর্তী একটা পার্টে যাব যে এখান থেকে আরো কি ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা এটা তুল্যরোধ বের করার জন্য আগে দেখব কোনটা কোনটা সিরিজ, কোনটা কোনটা প্যারালাল। যেমন আমরা দেখতে পাচ্ছি 20 আর 5 আসলে কি ছিল, প্যারালাল বা সমান্তরাল। তাহলে 20 আর 5 কে প্যারালাল করলে কত হয়, 20 আর 5 কে প্যারালাল করলে হয় 1/20 প্লাস 1/5 হোল ইনভার্স। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 4। তাহলে আমি 20 আর 5 মুছে দিচ্ছি, 20 আর 5 মুছে লিখলাম 4। এখন দেখো তো 5, 4 আর 1 এই তিনটা কি সিরিজ না? সিরিজ কিভাবে বুঝতে হয়, যদি একটাই রাস্তা থাকে কারেন্ট চলাচলের তাহলে তারা সিরিজ। তার মানে এই রেজিস্ট্যান্স থেকে এই রেজিস্ট্যান্স, তারপর এই রেজিস্ট্যান্স, মাঝখানে কিন্তু কোনো শাখা প্রশাখা নেই। তাহলে এই তিনটা সিরিজ বা শ্রেণী সমবায়। তাহলে 5, 4 আর হচ্ছে 1 যোগ করলেই আমি পেয়ে যাব। তাহলে 5 প্লাস 4 প্লাস 1 আসবে 10। তাহলে এই তিনটাকে মুছে ফেলে আমি এখানে লিখতে পারি 10। তিনটাকে মুছে ফেলে আমি এখানে লিখতে পারি 10। আর দেখো তো এখন 10 10 কি, 10 10 হচ্ছে প্যারালাল। 10 আর 10 যদি প্যারালাল হয় তাহলে আবার হবে 1/10 হোল ইনভার্স, তার মানে পাবো আমি 5। তাহলে এর অ্যানসারটা হবে হচ্ছে সবকিছু মুছে ফাইনালি একটা সিঙ্গেল 5 ওহম। তাহলে এই হচ্ছে তোমার তুল্যরোধ, সম্পূর্ণটার অ্যানসার আসলো 5 ওহম। তো অলরেডি নিশ্চয়ই অনেকে এই অ্যানসারটা বের করতে পেরেছো। তো আমি দেখতে পাচ্ছি হ্যাঁ অনেকেই অলরেডি বের করে ফেলেছো, বাট অনেকে অন্য উত্তর দিয়েছো। যেমন রেজওয়ানুর রহমান 5 বলেছো, তারপর ফারহান রহমান, রাশেদ শিকদার বলেছো 20 হবে না, হবে হচ্ছে 5। তুমি মনে হয় লাস্টে গিয়ে 10 আর 10 কে প্যারালাল না করে সিরিজ করে ফেলেছো তাই। তারপর আমি দেখতে পাচ্ছি 16.25 না, 16.25 না, অ্যানসার হচ্ছে 5। সঠিক উত্তর আরো দিয়েছো সাইদ মেহেদি, তারপর তানজিনা আক্তার, এছাড়াও দিয়েছো রবি, তারপর আমি দেখতে পাচ্ছি নাহলা নাওয়ার, তারপর আমি দেখতে পাচ্ছি অমি, তারপর অরিক, তারপর আবিদ হাসান আবিদ, শোভন, তোমরা সঠিক উত্তর দিয়েছো। তারপর আমি দেখতে পাচ্ছি মোখলেসুর রহমান, বিপুল রয়, তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। আর লাস্টে আশরাফুল জিয়া এবং অর্পণ রহমান, তোমরা সঠিক উত্তর দিয়েছো। তো যারা যারা সঠিক উত্তর দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই প্রবলেমটা সলভ করে সঠিক উত্তর দিতে পারার জন্য। তো এরপর আমরা হচ্ছে পরবর্তী প্রবলেমে চলে যাই। এখান থেকে আরেকটা প্রবলেম আসতে পারে এরকম যে একটা ভোল্টেজ সোর্স দিয়ে দিল, এরকম একটা ব্যাটারি দিয়ে দিল, তার সাথে কয়েকটা রেজিস্ট্যান্স কানেক্ট করা, এরকম কয়েকটা রেজিস্ট্যান্স কানেক্ট করা। বললো কার ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে তোমাকে বের করে দিতে হবে, কার ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা বের করতে হবে। তো এটা আমরা কিভাবে সলভ করব, দেখো এই রেজিস্ট্যান্স গুলোর ভ্যালু বলে দেই। এটা হচ্ছে আমাদের 10 ওহম, এটা হচ্ছে আমাদের 6 ওহম, এটা 3 ওহম, আর এটা হচ্ছে আমাদের 24 ভোল্ট। তো আমাকে বের করতে হবে প্রত্যেকটা রোধের ভিতর দিয়ে কারেন্ট কত বা তড়িৎ প্রবাহ কত। তো আমি আগে তুল্য রোধ বের করে নেই। দেখো তাহলে আমি দ্বিতীয় একটা ছবি আঁকলাম, এই ছবিতে এটা 10 থাকলো, 6 আর 3 প্যারালাল করলে কত হয় এখন তুমি জানো। আচ্ছা একটা ট্রিক বলে দিই, যদি দুইটা এরকম থাকে, দুইটা প্যারালাল থাকে, তখন খুব ইজিলি তুল্যরোধ বের করা যায়। সেটা হচ্ছে গুণফল বাই যোগফল, প্রোডাক্ট বাই সাম। গুণফল কত, 3 6 18, যোগফল কত, 6 আর 3 9। তাহলে গুণফল বাই যোগফল, প্রোডাক্ট বাই সাম, 18 বাই 9 থাকে 2। তাহলে এখানে হবে 2 ওহম। তাহলে এরকম দুইটা যদি প্যারালাল থাকে তুমি খুব ইজিলি প্যারালাল রেজিস্ট্যান্স বের করে ফেলতে পারো, গুণফল বাই যোগফল, প্রোডাক্ট বাই সাম। তাহলে এইখানে আসলো 10 আর এখানে 2। তাহলে ফাইনাল যে ছবিটা পাবো সেখানে কত থাকবে, থাকবে 12 ওহম। আর এখানে কত ভোল্ট, 24 ভোল্ট।
তাহলে এবার আমরা ওহম সূত্রে যাই। ওহমের সূত্র থেকে কারেন্টটা আসবে I ইকুয়ালস 24/12 2 অ্যাম্পিয়ার। ভালো কথা, এর ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তো এই ছবিটাই তো এটা। তাহলে এইখান দিয়ে কয় অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে? 2 অ্যাম্পিয়ার। তাহলে আমরা অলরেডি জেনে গেলাম যে 10 এর ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার, 10 এর ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এবার এখান থেকে এখানে আসি। এই 2 অ্যাম্পিয়ার, এই 2 অ্যাম্পিয়ার তো দুই ভাগে ভাগ হয়ে গেল এখানে। এইটার ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাবে? এটার ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাবে? খুব ইজিলি তুমি বলতে পারো 2 অ্যাম্পিয়ার যদি 2 ওহমের ভিতর দিয়ে যায়, এখানে ভোল্টেজ কত হবে? 4 ভোল্ট। কিভাবে বুঝলাম? V ইকুয়ালস IR, V ইকুয়ালস IR, 2 দুগুণে 4, তার মানে এখানে দুই প্রান্তে 4 ভোল্ট থাকবে। তো এটাই তো প্যারালাল হয়ে এটা হয়, তার মানে এখানেও কয় ভোল্ট? এই দুই প্রান্তের মধ্যে 4 ভোল্ট থাকবে। 4 ভোল্ট যদি থাকে তাহলে এখানে কারেন্ট কত? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স 4/6 অ্যাম্পিয়ার। আর এখানে কারেন্ট কত? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স 4/3 অ্যাম্পিয়ার। তাহলে এটা হবে হচ্ছে কাটাকাটি করলে 2/3। তাহলে এটা হচ্ছে 2/3 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 4/3 অ্যাম্পিয়ার। এই তাহলে এইভাবে হচ্ছে কারেন্টটা যাচ্ছে। তাহলে এখানে 2 অ্যাম্পিয়ার, এখানে 4/3 অ্যাম্পিয়ার, এখানে 2/3 অ্যাম্পিয়ার। যাদের যাদের কারেন্ট ডিভাইডার রুল মনে আছে তারা চাইলে কারেন্ট ডিভাইডার রুল দিয়েও এই কাজটা করতে পারো। কারেন্ট ডিভাইডার রুল দিয়ে যদি আমরা বের করি তাহলে এরকম হবে। ধরা যাক 6 ওহমের কারেন্ট আমি বের করতে চাই। তাহলে কারেন্ট ডিভাইডারের জন্য এই 6 ওহমের কারেন্ট হচ্ছে মূল কারেন্ট। মূল কারেন্ট কত ছিল? 2 ডিভাইডেড বাই দুইটার যোগফল ইনটু যার কারেন্ট বের করতে চাই সে ছাড়া অন্যটা দিয়ে গুণ করব। তাহলে আমার কি বের হয়ে যাবে? এর কারেন্টটা বের হয়ে যাবে। এভাবেও 2/3 অ্যাম্পিয়ার পাওয়া যাবে। সো তুমি চাইলে এইভাবেও করতে পারো, তুমি চাইলে আবার কারেন্ট ডিভাইডার রুল দিয়েও করতে পারো। তোমার যেভাবে সুবিধা হয় তুমি সেভাবে এই অঙ্কটা সলভ করতে পারো। আচ্ছা, এইমাত্র আমি একটা প্রশ্ন পেয়েছি, সেটা হচ্ছে মাসুম আলম রিয়াদ প্রশ্ন করেছো যে ভোল্টমিটার কোন জায়গায় অ্যাড করলে বা কোন জায়গায় কানেক্ট করলে কত রেজাল্ট দিবে, এই প্রশ্নটা। তাহলে এই প্রশ্নটা আমি এখনই অ্যান্সার দিব। আর কারশফের কয়েকটা সার্কিট দেখালে খুব ভালো হয়, এটা বলেছে আমাদেরকে মাহবুব রিফাত। তো আমি এই দুইটা জিনিস করার চেষ্টা করব। এছাড়া অলরেডি আমি দেখতে পাচ্ছি অনেকেই অ্যান্সার দিয়েছো যে এর তুল্যরোধ ছিল 12 আর কারেন্ট ছিল 2 অ্যাম্পিয়ার। হ্যাঁ, তুল্যরোধ 12 এবং কারেন্ট 2 অ্যাম্পিয়ার। তাহলে এই জিনিসগুলো আমরা করে ফেললাম। তো এরপর আমরা পরবর্তী পর্যায়ে চলে যাই। আমরা এরপর চাইলে ভোল্টমিটার অ্যামিটার নিয়ে কিছু কথা বলতে পারি আর কারশফ নিয়ে কথা বলতে পারি। তাহলে ধরা যাক আমি ভোল্টমিটার অ্যামিটার নিয়ে কিছু কথা বলি। ভোল্টমিটার হচ্ছে দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজ মেপে দেয়। ভোল্টমিটার দুইটা পয়েন্টের মধ্যে জাস্ট ভোল্টেজ মেপে দেয়, ভোল্টেজ ডিফারেন্স, পটেনশিয়াল ডিফারেন্স মেপে দেয়। আর অ্যামিটার হচ্ছে কারোর সাথে কানেক্ট করলে, সিরিজে কানেক্ট করলে কারেন্টটা মেপে দেয়। ভোল্টমিটার কানেক্ট করতে হয় কারোর সাথে প্যারালালি, আর অ্যামিটার কানেক্ট করতে হয় সিরিজে। কারণ আইডিয়াল অ্যামিটারের রেজিস্ট্যান্স আমি ধরে নিব 0, আর আইডিয়াল ভোল্টমিটারের রেজিস্ট্যান্স ধরে নিব অসীম। তাহলে এইবার দেখা যাক, আমি একটা সার্কিট আঁকি। আমি একটা সার্কিট আঁকলাম। এই সার্কিটটা হচ্ছে এরকম একটা সার্কিট। তাহলে এই সার্কিটে আমরা হচ্ছে এখানে অ্যামিটার কানেক্ট করলাম। এটা হচ্ছে আমাদের অ্যামিটার। এটা 2 ওহম, এটা 1 ওহম, এটা 6 ভোল্ট। তাহলে বলো তো এখানে রোধ কত? এখানে রোধ হচ্ছে 2 আর 1 3। তাহলে 6 ভোল্টে 3 ওহম লাগালে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাওয়ার কথা, তাই না? এবার দেখো অ্যামিটারটা কি সিরিজে? হ্যাঁ, সবার সাথে সিরিজে। তাহলে অ্যামিটার কানেকশন দেয়া কি ঠিক? হ্যাঁ ঠিক, কারণ অ্যামিটার সিরিজে কানেক্ট করতে হয়। তাহলে এই অ্যামিটার সার্কিটে কোনো ডিস্টার্ব করবে না। এমনিতে সার্কিটের কারণে থিওরিটিক্যালি আমি যা পাচ্ছি এই অ্যামিটারের প্রবাহ তাই দেখাবে, 2 অ্যাম্পিয়ার দেখাবে, শেষ। কিন্তু আমি যদি এই অ্যামিটারটা এখানে কানেক্ট করতাম, এই অ্যামিটারটাকেই আমি এখানে প্যারালালি কানেক্ট করতাম, তখন কি হতো? তখন ব্যাপারটা এমন হতো যে এইখানে 1 ওহম রোধ, কিন্তু এই অ্যামিটারের ভিতর কি কোনো রোধ আছে? নেই। তাহলে সমস্ত কারেন্ট এদিক দিয়ে এসে অ্যামিটারের ভিতর দিয়ে চলে যাবে, অর্থাৎ এই 1 ওহম শর্ট হয়ে যাবে, কাজে লাগবে না। তাহলে এই 1 ওহম বাদ। তাহলে থাকলো কে? শুধু 2। এইবার 6 ভোল্ট, তাতে 2 ওহম, কত অ্যাম্পিয়ার কারেন্ট যাবে তোমরাই বলো। 6 ভোল্ট যদি থাকে, 2 ওহম যদি রোধ থাকে, তাহলে এর ভিতর দিয়ে কারেন্ট যাবে 3 অ্যাম্পিয়ার। তাহলে এই অ্যামিটার এখন পার্ট দিবে 3 অ্যাম্পিয়ার। তাহলে এখানে পার্ট দিত 2 অ্যাম্পিয়ার, এখানে 3 অ্যাম্পিয়ার, কারণ এখানে প্যারালাল করে লাগানোর কারণে এই 1 ওহম বাদ। তাহলে এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা জানলাম যে অ্যামিটার সিরিজে লাগালে কিছু পরিবর্তন হয় না, কিন্তু অ্যামিটার কারোর সাথে প্যারালাল করলে ওই জিনিসটা বাদ দিয়ে দিতে হয়, শেষ। এবারে আমরা ভোল্টমিটারে আসি।
ভোল্টমিটার থেকে আমরা সিমিলার ভাবে ডাটা নিতে পারবো। আমরা যদি একটা সার্কিটে ভোল্টমিটার কানেক্ট করি, ধরা যাক এখানে একটা আমরা এর সাথে প্যারালালি ভোল্টমিটার কানেক্ট করব আর কি, আমরা এর সাথে প্যারালালি ভোল্টমিটার কানেক্ট করব। তাহলে এটা হচ্ছে 20 ওহম, এটা হচ্ছে 5 ওহম, আর এটা হচ্ছে ধরা যাক 4 ওহম। এখানে আমাদের 8 ভোল্ট। তাহলে এটা যদি আমি সলভ করি, এই সার্কিটটা যদি আমি সলভ করি, আমি আগে বলে নেই কোথায় ভোল্টমিটার লাগানো। এইখানে ভোল্টমিটার লাগানো, এইখানে হচ্ছে ভোল্টমিটার লাগানো। তাহলে ভোল্টমিটার কি করবে, এদের ভোল্টেজ যা সেই ভোল্টেজটা সে বের করে দিবে আমাকে, এদের যা ভোল্টেজ সেটা আমাকে বের করে দিবে। তো এদের ভোল্টেজ কত আমি বের করি। তাহলে এটা যদি আমি সলভ করি, সার্কিটটা আসবে এরকম, এটা আসবে এরকম, এই 20 আর 5 মিলে 4, আর এটা 4। তাহলে 4 4 8 ভোল্ট। তাহলে এর ভিতর দিয়ে কারেন্ট যাবে কত, এর ভিতর দিয়ে কারেন্ট যাবে 1 অ্যাম্পিয়ার। তাহলে এর ভিতর দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যদি যায়, তাহলে এই জায়গায় কত ভোল্ট তৈরি হবে। আমরা তো জানি V ইকুয়ালস IR, তাই না। তাহলে V ইকুয়ালস যদি IR হয়, তাহলে I কত 1, আর কত 4, 4 আর 1 গুণ করলে এইখানে আমরা পাবো হচ্ছে 4 ভোল্ট। তাহলে এই ভোল্টমিটার আমাদেরকে দেখাবে 4 ভোল্ট। খুবই ভালো কথা, এই ভোল্টমিটার আমাদেরকে 4 ভোল্ট দেখাবে। তো এই পর্যায়ে এসে দেখি যে আর কে আমাদের এখানে এসে কমেন্ট করেছো যে এর আগে, হ্যাঁ এর ঠিক আগে যে অঙ্কটা আমি করছিলাম যে অ্যামিটারের পাঠ কত হবে, ইব্রাহিম আলী, রফিকুল ইসলাম, সাইদ মেহেদি, আশরাফুল জিয়া, তোমরা কমেন্ট করেছিলে যে 3 অ্যাম্পিয়ার। হ্যাঁ, অ্যানসার কারেক্ট, 3 অ্যাম্পিয়ার। সাফায়েত, অনন্য, নাইম, তোমরাও কমেন্ট করেছিলে 3 অ্যাম্পিয়ার। তো ঠিক আছে। আর এইখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আসবে 4 ভোল্ট। তো 1 অ্যাম্পিয়ার কারেন্ট, 4 ভোল্ট এখানে ভোল্টেজ। এই উত্তরটাও তোমাদের সঠিক হয়েছে। তো আমরা এরপরে যদি জিজ্ঞেস করি, এই ভোল্টমিটারটাকেই আমরা যদি এখান থেকে খুলে নেই, খুলে এই ভোল্টমিটারটাকে আমরা যদি এখানে কানেক্ট করি, এই ভোল্টমিটারটাকে আমরা এর সাথে সিরিজে কানেক্ট করলাম, ভোল্টমিটার 5 ওহম। এবারে বলো ভোল্টমিটারের পাঠ কত আসবে। এই ভোল্টমিটারের পাঠ কত এটা আমাকে কমেন্টে জানাও। তাহলে তোমরা এই জিনিসটা জানাতে জানাতে আমিও হিসাবটা করে ফেলি, দেখা যাক এই ভোল্টমিটারের পাঠ কত আসে। তাহলে এই হচ্ছে তোমাদের প্রতি আমার প্রশ্ন যে এই ভোল্টমিটারের পাঠ কত হবে। তাহলে দেখো এই ভোল্টমিটারের পাঠ কত হবে। এখানে তো 8 ভোল্ট, ভালো কথা। এদিক দিয়ে যখন কারেন্ট আসবে দেখবে এই জায়গায় ভোল্টমিটারের রোধ কত ছিল জানো, ভোল্টমিটার রোধ ছিল অসীম, অর্থাৎ অনেক অনেক বেশি। এই ব্রাঞ্চ দিয়ে কোনো কারেন্ট যাবে না। যদি কারেন্ট না যায় এটা তো বাদ, কিন্তু ভোল্টমিটার তো বাদ না, এই রেজিস্ট্যান্সটা বাদ। তাহলে ভোল্টমিটার এখানে থেকেই যাচ্ছে। তাহলে এইবার এই 20 ওহম খালি এখানে উপস্থিত। তাহলে এইবার সলভ করি। এইবার সার্কিটটা দেখতে এরকম হচ্ছে, 20 আর 4, এটা 20 এটা 4। তাহলে এখানে 8 ভোল্ট। তাহলে এখানে টোটাল রেজিস্ট্যান্স কত, 24। তাহলে কারেন্ট যাবে কত, কারেন্ট যাবে হচ্ছে 8/24, তার মানে 1/3 অ্যাম্পিয়ার। তাহলে 1/3 অ্যাম্পিয়ার যদি এর ভিতর দিয়ে যায়, তাহলে এখানে ভোল্টেজ কত হবে, এখানে ভোল্টেজ হবে কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, V ইকুয়ালস IR, 20/3 ভোল্ট। তাহলে এই ভোল্টমিটার 20/3 এই রিডিংটাই দিবে, ভোল্টমিটার রিডিং দিবে 20/3। তাহলে অলরেডি আমি দেখতে পাচ্ছি যে অনেকেই কারেন্টটা বের করতে পেরেছো। কারেন্টটা হচ্ছে 1/3 অ্যাম্পিয়ার, আর কারেন্ট যদি 1/3 অ্যাম্পিয়ার হয়, ভোল্টেজ হবে 20/3। সেটাও আমি দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সারটা দিতে পেরেছো। যেমন আমি দেখতে পাচ্ছি ইব্রাহিম আলী, তারপর অমি, তারপর সাইদ মেহেদি, তারপর নূর আহমেদ নাইম, আল মাসুদ, শুভ, তারপর আমি দেখতে পাচ্ছি সিদ্দিক, অরিক, তারপর শীতল, সাইদ চৌধুরী। তোমরা সবাই এই অ্যান্সারটা বের করতে পেরেছো যে 20/3 ভোল্ট। এবারে আমি কারশফের একটা সার্কিটে যাই, সেখান থেকে আমরা কিছু সমীকরণ তৈরি করব, সেগুলো পরে সলভ করতে পারবো। কারশফের দুইটা সূত্র, একটা হচ্ছে একটা পয়েন্টে যতগুলো কারেন্ট আসে আর যতগুলো কারেন্ট যায় টোটাল সামেশন হবে 0। যেমন I1 এই নোডে ঢুকলো, I2 বের হয়ে গেল, I3 নোডে ঢুকলো, I4 বের হয়ে গেল, I5 বের হয়ে গেল। তাহলে এই পয়েন্টের দিকে কারেন্ট আগত কতটুকু, I1 প্লাস I3, আর কারেন্ট চলে যাচ্ছে কতটুকু, 2 4, আর এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, 2 4 5। তাহলে I2 I4 I5, এটাই হচ্ছে কারশফের কারেন্ট ল বা KCL। আর আমরা এখন দেখব হচ্ছে KVL। আমরা KVL টা দেখব কারশফস ভোল্টেজ ল। সেটা হচ্ছে এরকম,
যে এখানে ধরা যাক একটা ব্যাটারি, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের R1, এটা R2, এটা হচ্ছে আমাদের E1। আর একইভাবে এই পাশে আরেকটা রেজিস্ট্যান্স, এখানে ধরা যাক আরো একটা ব্যাটারি, আমরা এখানে একটা ব্যাটারি দিতে পারি এভাবে, এটা হচ্ছে আমাদের E2 এরকম। তো এটা এই পর্যন্ত লাইন টেনে দেয়া। তো আমাদেরকে বের করতে হবে যে R1 R2 R3, এটা হচ্ছে আমাদের R3, R1 R2 R3 এর ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যায়, এই জিনিসগুলো আমাকে বের করতে হবে। তো দেখা যাক কিভাবে বের করা যায়। তো আমরা আগে ধরে নেই যে এখানে কারেন্টটা আমরা ধরলাম I1, এখানে কারেন্টটা ধরলাম I2, এখানে কারেন্টটা ধরলাম I3। তাহলে কতটুকুর জায়গার কারেন্ট I1, এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সিরিজ, তাই এইটুকু জায়গায় I1, এই R2 এর ভিতর দিয়ে I2, আর I3 এইটুকুর ভিতর দিয়ে I3, তাহলে এইটুকুর ভিতর দিয়ে I3। তাহলে এখানে কারশফস ভোল্টেজ ল সেটা হচ্ছে বলে যে একটা ক্লোজড লুপে আমি যদি এক জায়গা থেকে স্টার্ট করে ভোল্টেজ গুলো যোগ করে আবার ওই জায়গায় ফিরে আসি, টোটালটা হবে 0। এই জায়গা থেকে স্টার্ট করলাম এবং আমি যেদিকে যাচ্ছি কারেন্ট যদি সেদিকে যায় সেটা পজিটিভ, কারেন্ট উল্টো দিকে গেলে নেগেটিভ। ধরা যাক আমি ক্লকওয়াইজ ঘুরবো, তাহলে এখান থেকে সামনে যাচ্ছি, কারেন্টও তো সামনেই যাচ্ছে, তাই এখানে ভোল্টেজ কত I1 R1 প্লাস, নিচের দিকে নামছি I2 ও নিচের দিকে নামে, তাই প্লাস I2 R2 এই জায়গার ভোল্টেজ। তারপর ঘুরে ঘুরে উপরে উঠবো, উপরে ওঠার সময় কোন মাথাটা আমি আগে পাচ্ছি, ব্যাটারির নেগেটিভ মাথা, তাই আমি লিখবো মাইনাস E1। যদি পজিটিভ মাথা পেতাম তাহলে প্লাস E1 লিখতাম, নেগেটিভ পাচ্ছি বলে মাইনাস। আবার আগের জায়গায় ফিরে আসলাম, ফিরে আসলে কি হবে, ইকুয়াল 0। কারণ ফিরে আসা মানে কি, নিজের সাথে নিজের ভোল্টেজ ডিফারেন্স কত, 0ই তো হয়। এবার এই পাশে আসি, ধরা যাক এই পাশে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো, তাহলে এইখান থেকে স্টার্ট করি, তাহলে এখান থেকে স্টার্ট করে এদিকে যাচ্ছি, কারেন্ট তো উল্টা দিকে যায়, তাহলে আমি লিখবো মাইনাস I3 R3। নিচের দিকে নামবো, এই যে এইভাবে ঘুরে নিচের দিকে নামবো, I2 R2 নিচের দিকে নামবো, I2 ও নিচেই নামে, তাই প্লাস I2 R2। ঘুরে উপরে উঠবো, তাহলে ঘুরে যদি উপরে উঠি মাইনাস আগে পাচ্ছি, তাহলে মাইনাস E2 ইকুয়াল 0। এই দুইটা সূত্র আমি পাচ্ছি KVL থেকে। কিন্তু এই দুইটা সূত্র কি I1 I2 I3 এর মান সলভ করার জন্য ইনাফ? অ্যানসার হচ্ছে না। আমার যদি R1 R2 R3 E1 E2 দেওয়াও থাকে তখনও আমি এই দুইটা থেকে I1 I2 I3 বের করতে পারবো না, কারণ চলক তিনটা, সমীকরণ দুইটা, আমার আরেকটা সমীকরণ লাগবে। সেটা আমি বের করব হচ্ছে KCL থেকে। এই KCL থেকে আমি বের করব এই পয়েন্টে কারেন্ট আসে কত, I1, যায় কত, I2 I3, তাহলে I1 ইকুয়ালস I2 প্লাস I3। তাহলে এই হচ্ছে আমার KCL এর ইকুয়েশন। তাহলে এই তিনটা ইকুয়েশন মিলে আমি ঠিকই সলভ করতে পারবো। তাহলে এটা ছিল কারশফ। তাহলে আমরা কারশফ থেকে একটা প্রবলেম দেখলাম। এবারে আমরা চলে যাব হচ্ছে স্থির তড়িতে। স্থির তড়িৎ নিয়ে তোমাদের অনেকেরই প্রবলেম ছিল এবং তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে স্থির তড়িৎ নিয়ে কিছু জিনিস দেখানোর জন্য। তো স্থির তড়িতে আমরা মেইন ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো এখন একটু কভার করার চেষ্টা করব। যেমন প্রথমে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয়। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের একটা সূত্র আছে, আমরা জানি E ইকুয়ালস 1/4πε0 Q/r²। তো এটাকে আমরা চাইলে ক্যাপিটাল কিউ দিয়ে লিখতে পারি। সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের সূত্র, যেখানে কার পরিচয় কি, পরিচয় হচ্ছে এই যে এই কি হচ্ছে সেন্ট্রাল চার্জ বা ক্ষেত্র সৃষ্টিকারী আধান, তার থেকে আর দূরত্বে যে পরিমাণ তড়িৎ প্রাবল্য সৃষ্টি হবে সেটা হচ্ছে E। আর দুইটা চার্জের মধ্যে পারস্পরিক আকর্ষণ বিকর্ষণ সেটা হচ্ছে 1/4πε0। ε0 একটু মনে করিয়ে দেই, শূন্যস্থানের ভেদনযোগ্যতা বা পারমিটিভিটি। তাহলে 1/4πε0 এর মান আসছে 9 × 10⁹। তাহলে এটা হচ্ছে Q1 Q2 d², যেখানে Q1 আর Q2 হচ্ছে দুইটা বিন্দু চার্জ, Q1 Q2 দুইটা বিন্দু চার্জ, তাদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে d। তাহলে এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ যাই হোক না কেন তার মান হবে এইটা। এই দুটো সূত্র আমাদের খুবই কাজে লাগবে। আর ভোল্টেজ বের করার যে সূত্রটা সেটা আমি লিখি, সেটা হচ্ছে 1/4πε0 Q/d বা Q/r দিয়ে তুমি লিখতে পারো, আর হচ্ছে ডিসটেন্স। তাহলে এই তিনটা জিনিস আমরা দেখলাম, এই তিনটা দিয়ে অনেকগুলো অঙ্ক হতে পারে। যেমন আমি একটা দিয়ে শুরু করি, ধরা যাক এরকম একটা অঙ্ক, এরকম এটা হচ্ছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ। তো আমরা তো জানি যে সমবাহু ত্রিভুজের অ্যাঙ্গেল গুলো কত ডিগ্রি করে, 60 ডিগ্রি করে হয়, সবগুলি 60 ডিগ্রি 60 ডিগ্রি এরকম। তো এইখানে হচ্ছে একটা চার্জ 5 কুলম্ব, কুলম্ব হচ্ছে চার্জের একক।
এইখানে আরেকটা চার্জ -5 কুলম্ব। তো এই পয়েন্টে তড়িৎ প্রাবল্য কত এটা আমি জানতে চাই। এটা হচ্ছে +5 কুলম্ব, এটা হচ্ছে -5 কুলম্ব। এখানে তড়িৎ প্রাবল্য কত আমি জানতে চাই। তো তড়িৎ প্রাবল্যের দিক কোন দিকে হয়? পজিটিভ চার্জ থেকে বাইরের দিকে, আর নেগেটিভ চার্জ হলে ভিতরের দিকে। তাহলে এইখানে যে তড়িৎ প্রাবল্যটা তৈরি হবে সেটা যদি আমি লাল কালি দিয়ে দেখাই, সেটা হবে এই দিকে। +5 এর জন্য হবে এই দিকে, আর -5 এর জন্য হবে তার নিজের দিকে। -5 এর জন্য হবে এই দিকে, তার নিজের দিকে। এইটা এটা তাহলে এটা যদি হয় আমাদের Q1, এটা যদি হয় আমাদের Q2, তাহলে এইটা হবে আমাদের E1, এটা হবে আমাদের E2। তাহলে E1 এর মান বের করে ফেলি, খুব সোজা। E1 এর মান হচ্ছে কতটুকু? 1/4πε0 5 বাই ডিসটেন্স স্কয়ার। ডিসটেন্স ধরা যাক হচ্ছে এখানে r, তো আমরা আর একটা মান দিয়ে দিতে পারি, ধরা যাক 2 মিটার। তাহলে এখানে হবে 2 স্কয়ার। তাহলে এটাও তো 2 মিটার। তাহলে E2 এর মান হবে 1/4πε0 5 বাই 2 স্কয়ার। খেয়াল করে দেখো, প্রাবল্য বের করার সময় আমি কিন্তু প্লাস আর মাইনাস এখানে দেইনি, কারণ প্রাবল্যের আমি এখানে শুধু মানটা বের করলাম। তো এই দুইটা প্রাবল্যের মান সমান, এই দুইটা প্রাবল্যের মান সমান। এদের মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে এটা 60, এটা 60, এটাও যদি 60 হয় তাহলে এটা হবে 120, তাহলে এটা হচ্ছে 120 ডিগ্রিস। 120 ডিগ্রিস। তাহলে মোট প্রাবল্য কতটুকু? মোট প্রাবল্য হবে, এই দুইটাকে যদি আমি সামান্তরিক ধরে যোগ করি, এই হচ্ছে আমার মোট প্রাবল্য বা রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড, এইটা E। তাহলে ইন্টেন্সিটি অফ রেজাল্টেন্ট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, এইটা E। তাহলে এটার মান কত হবে? √E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার প্লাস টুয়াইস E1 E2 cos 120। এই হচ্ছে আমার টোটাল ভ্যালু। হিসাব করলে আমি দেখবো এটার ভ্যালু হচ্ছে E1/E2 এর সমান আসবে, E1/E2 এর সমানই চলে আসবে। তাহলে এটা যদি 120 হয়, এটা তো ঠিক মাঝখান দিয়ে গেল। এটাও আমি চাইলে বের করতে পারি, দেখাতে পারি ভেক্টর থেকে যে মাঝখান দিয়ে যায়, তাহলে এই দিক বরাবর হবে। সো এই অ্যাঙ্গেলটাও হবে 60 ডিগ্রি। সেটা তুমি জানো কিভাবে বের করতে হয়। তাহলে ভেক্টরে আমরা এই জিনিসটা লিখেছিলাম। তাহলে এইভাবে হচ্ছে আমরা রেজাল্টেন্ট তড়িৎ প্রাবল্য বের করতে পারি। তড়িৎ প্রাবল্য যদি বের করতে দেয়, মান তো বের করতে হবেই, তার সাথে এই দিক, এই যে 60 ডিগ্রি যে বলে দিলাম, সেটাও তোমাকে বের করতে হবে। মান আর দিক দুইটা মিলে হয় একটা ভেক্টর, কারণ E হচ্ছে একটা ভেক্টর রাশি। তো এইভাবে হচ্ছে তড়িৎ প্রাবল্য বের করা যায়। তো একইভাবে সিমিলার জিনিস বিভবের ক্ষেত্রেও আসতে পারে, যে কিভাবে বিভব বের করা যায়। আচ্ছা, অলরেডি আমি দেখতে পাচ্ছি অনেকেই এই ভ্যালুগুলো বের করে ফেলেছিলে। যেমন মাঝখানে যে 120 ডিগ্রি, সেটা অনেকেই বলেছো, যেমন ওয়াসিফ বলেছো, সজীব বলেছো, সৃষ্টি বলেছো, তারপর মাসুম আলম রিয়াদ, তারপর গাজী নয়ন, তারপর আমি দেখতে পাচ্ছি শীতল, মোহাম্মদ সায়েম, জাহিদ উদ্দিন, অরিক। তোমরা হচ্ছে দেখাচ্ছ যে এই জায়গায় 120 ডিগ্রি কাজ করবে এবং মানটা হবে হচ্ছে E1/E2 এর সমান। সেই মানটা আমরা চাইলে একবার বের করে ফেলতে পারি। সেই মানটা আমরা বের করি 9 × 10⁹ ইন্টু আমাদের চার্জ কত 5, ডিসটেন্স কত 2 × 2 মানে 2 স্কয়ার। তাহলে এই হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্যের মান। তাহলে এই ছিল আমাদের তড়িৎ প্রাবল্য বের করার একটা অঙ্ক। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আরো অনেকেই কমেন্ট করেছো মাঝখানে অ্যাঙ্গেলটা কত হবে। আমি দেখতে পাচ্ছি সুমন, মামুন, সামি, তোমরা অনেকেই কমেন্ট করেছো। তো এই ছিল হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য নিয়ে যে হিসেবগুলো, সেটা। আচ্ছা, এরপর আমরা আরেকটা টপিকে যাই, সেটা হচ্ছে বিভব নিয়ে। আমরা হচ্ছে বিভবটা বের করার চেষ্টা করব এখন। বিভবের ফর্মুলা আমরা অলরেডি জানি, তো আমরা এখন বিভব বের করার চেষ্টা করব। বিভবের ফর্মুলা জানি। আচ্ছা, এইমাত্র আমি একটা প্রশ্ন পেয়েছি, যেমন অমি প্রশ্ন করেছো বর্গক্ষেত্রের বেলায় প্রাবল্যটা কিভাবে নির্ণয় করতে হয়। বর্গক্ষেত্রের বেলায় প্রাবল্য কিভাবে নির্ণয় করতে হয়, সিমিলার প্রসেস, তাও আমি একটু দেখাচ্ছি যে বর্গক্ষেত্রের বেলায় কিভাবে প্রাবল্য নির্ণয় করতে হয়। আরো অনেকেই বর্গক্ষেত্রের প্রমাণটা চাচ্ছ, তো আমি বর্গক্ষেত্রের প্রমাণটা দেখাচ্ছি, সবাই একটু দেখো। যেমন একটা বর্গক্ষেত্র নিলাম আমি, এই যে একটা বর্গক্ষেত্র, প্রত্যেকটা বাহু ধরা যাক a, প্রত্যেকটা বাহু a ইকুয়ালস ধরলাম 5 মিটার। এখানে আমি একটা কাজ করি, ধরা যাক এখানে একটা চার্জ নিলাম, চার্জ Q1 ইকুয়ালস 2 কুলম্ব। এখানে আরেকটা চার্জ নিলাম এই পয়েন্টে, তো এই পয়েন্টে চার্জটা ধরলাম Q2 ইকুয়ালস 3 কুলম্ব। আর এখানে আরেকটা চার্জ নিলাম
Q3 আর একটু বড় করে লিখি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। Q1 ইকুয়ালস 2 কুলম্ব, Q2 ইকুয়ালস 3 কুলম্ব, আর Q3 এই পয়েন্টে Q3 ইকুয়ালস আমরা ধরে নিলাম 1 কুলম্ব। এই পয়েন্টে প্রাবল্যের মান অধিক কত সেটা আমি বের করতে চাই। তাহলে কিভাবে করব? Q1 এর জন্য যে E1 বের হবে সেটা বের করে ফেলি। 9 × 10⁹ ইনটু Q1 কত 2, এই দুটার ডিসটেন্স কত 5 মিটার, তাহলে 5 স্কয়ার। তারপরে এখানে পাচ্ছি আমরা E2 কার জন্য Q2 এর জন্য। এইখান থেকে এই কর্নারের ডিসটেন্স কত, এই কর্নারেই তো আমরা তড়িৎ প্রাবল্য চাই, এই কর্নারে আমরা তড়িৎ প্রাবল্য চাই। তাহলে এই যে E1 কিভাবে বের করলাম, 9 × 10⁹ Q1 বাই ডিসটেন্স স্কয়ার, ডিসটেন্স ছিল 5 মিটার, তাহলে 5 স্কয়ার। আর এইখান থেকে Q2 থেকে ডিসটেন্স কত বলো তো? Q2 থেকে ডিসটেন্স হচ্ছে √2a। যে কোনো বর্গের বাহু যদি হয় a, তাহলে তার কর্ণ হচ্ছে √2 × a, তাহলে এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 × 5, তাহলে এই যে কর্ণ এই দূরত্ব হচ্ছে √2 × 5। তাহলে আমরা এখানে লিখব 9 × 10⁹ 3 কুলম্ব 3 ডিভাইডেড বাই √2 × 5 হোল স্কয়ার। তাহলে √2 × 5 কে যদি স্কয়ার করি তাহলে কত আসবে? √2 কে স্কয়ার করলে 2, 5 কে স্কয়ার করলে 25, তাহলে 2 × 25 এখানে আসবে 50, আর এখানে যে 5 স্কয়ার সেখানে 25 লিখে দিলাম। এবার Q3 এর জন্য যে E3 সেটা আসবে 9 × 10⁹ 1/5 স্কয়ার 25। এই তাহলে এই তিনটা হচ্ছে আমাদের তিনটা মান। তাহলে এবার এই পয়েন্টে কোনটার দিক কোন দিকে কাজ করবে সেটা আমরা বের করে ফেলি। দেখো আমি অন্য একটা কালি নিচ্ছি। তাহলে দেখো Q1 থেকে, Q1 যেহেতু পজিটিভ তাহলে Q1 এর জন্য এই পয়েন্টে তড়িৎ প্রাবল্য কাজ করবে ওর নিজের দিকে। Q1 এর জন্য তড়িৎ প্রাবল্য কাজ করবে ওর নিজের দিকে, সরি পজিটিভ যেহেতু বাইরের দিকে, পজিটিভ হলে বাইরের দিকে হয়, মাইনাস হলে ভিতরের দিকে হয়। তাহলে Q2 পজিটিভ তাই হবে বাইরের দিকে, এই দিকে হবে। তাহলে এই হচ্ছে আমাদের E1। তাহলে 2 কোন দিকে হবে? এটা তো পজিটিভ, তাহলে বাইরের দিকে হবে, তাহলে ঠিক এই বরাবর বাইরে যাবে, ঠিক এই সংযোগ সরলরেখা বরাবর বাইরের দিকে যাবে, এবং এটার চেয়ে এটা একটু বেশি, এটা একটু বেশি, তাহলে এখানে হচ্ছে সরি ডিসটেন্স বেশি। তাহলে আমরা একটু দেখে নিই এটা বড় কিনা। 2/25 আর এখানে হচ্ছে 3/50। তাহলে আমি একটা ক্যালকুলেটরে ক্যালকুলেশনটা করে নেই। 2/25 এটা আসলো 0.08, আর 3/50 এটা আসলো 0.06, এটা ছোট। তাহলে আমরা যেহেতু একটাকে ছোট পেয়ে যাচ্ছি সুতরাং এটা একটু ছোট হবে। তাহলে এটা হচ্ছে এই দিক বরাবর কাজ করবে, এটা হচ্ছে আমাদের E2। E3 কোন দিকে কাজ করবে? এটাও পজিটিভ, নিচের দিকে কাজ করবে, এবং এটা হচ্ছে আরো কম, এটা হচ্ছে 0.04, তাহলে এটা হচ্ছে এই দিক বরাবর কাজ করবে, এরকম। এই হচ্ছে আমাদের E3। এবার অ্যাঙ্গেলগুলো আমি জানি কিনা দেখি। এই দুইটার মাঝে অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি, কারণ এই দুইটা তো 90, তার মাঝখান দিয়ে এটা, তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এটাও কত? 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। তাহলে এই তিনটা ভেক্টরকে এখন আমার যোগ করতে হবে। তাহলে যোগ করলে আমি টোটাল তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য পেয়ে যাব। এটা আমি কিভাবে করতে পারি? আমি এইভাবে করতে পারি। দেখো আমি এরকম করে করতে পারি যে আমি এই সবগুলো ভেক্টরের x অক্ষ বরাবর উপাংশ নিতে পারি, আবার সবগুলো ভেক্টরের y অক্ষ বরাবর উপাংশ নিতে পারি। তাহলে জিনিসটা এরকম যে এটা আমার একটা ভেক্টর, এটা আমার একটা ভেক্টর, এটা আরেকটা ভেক্টর। তাহলে এই তিনটা ভেক্টরকে আমি যোগ করতে চাই। সবার যদি x অক্ষ বরাবর উপাংশ নেই তাহলে কি হবে? x অক্ষের সাথে যে অ্যাঙ্গেল করে তার cos θ নিতে হবে। তাহলে ex ইকুয়ালস কি আসবে? e1 * cos 0 ডিগ্রি, তাহলে e1 ই আসবে, প্লাস e2 cos 45, e2 cos 45 ডিগ্রি, প্লাস e3 cos 90, cos 90 এর মান কত? 0, তাহলে e3 cos 90 ডিগ্রি। তাহলে এই হিসাবটা করলে আমি যা রেজাল্ট পাবো সেটা হচ্ছে x অক্ষ বরাবর e এর মান। আবার ey কোথা থেকে পাবো? সবই সেম থাকবে, খালি সাইন হবে। এখানে e1 cos 0 ডিগ্রি ছিল, সেখানে হয়ে যাবে e1 sin 0 ডিগ্রি, e2 sin 45 ডিগ্রি, e3 sin 90 ডিগ্রি। তাহলে এখান থেকে ex আমি এদিকে একটা উপাংশ পাবো,
আর ইউআই এদিকে একটা উপাংশ পাবো। তাহলে আমার যে মোট তড়িৎ ক্ষেত্র ই সব মিলে সেটা হবে √EX² প্লাস ইউআই স্কয়ার। আর যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সে, এই অ্যাঙ্গেলটা যেটা তৈরি করবে এক্স অক্ষের সাথে, সেটা আমি চাইলে এইভাবে বের করতে পারি, থিটা ইকুয়ালস tan ইনভার্স EY বাই EX। এই সূত্র তোমরা ভেক্টরেও দেখেছো যে দুইটা জিনিস যদি 90 ডিগ্রিতে থাকে, লব্ধি হয় এটা, অ্যাঙ্গেল হয় এটা। এভাবে তুমি চাইলে বের করতে পারো, এইভাবে চাইলে বের করতে পারো। তাহলে এইভাবে হচ্ছে এই অঙ্কটা করতে হয়। এটা ছিল বর্গক্ষেত্রের বেলায়। তাহলে বর্গক্ষেত্রের বেলায় টোটাল তড়িৎ প্রাবল্য কিভাবে বের করতে হয় সেটা আমি বলে দিলাম তোমাদেরকে। তাহলে দেখো, ওকে, তাহলে দেখো আমরা এই পর্যন্ত বের করতে পারলাম যে বর্গক্ষেত্র হলে কিভাবে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করতে হয়। তো এবারে হচ্ছে আমরা বর্গক্ষেত্রের বেলায় ভোল্টেজের একটা অঙ্ক করব। এই অঙ্কগুলো পরীক্ষায় খুবই কমন এবং অনেক আসে এই ধরনের অঙ্কগুলো। তাহলে এখনই আমি সেই অঙ্কটা করতে যাচ্ছি যে এরকম একটা বহুভুজের বিভিন্ন কর্নারে যদি বিভিন্ন চার্জ থাকে, তো সেখান থেকে আমরা হচ্ছে কিভাবে ভোল্টেজ বের করতে পারি সেটা একটু দেখাচ্ছি। তাহলে দেখো, এরকম যদি থাকে যে এইখানে কতগুলো চার্জ, ধরো এখানে 1 কুলম্ব চার্জ, -2 কুলম্ব চার্জ, 3 কুলম্ব চার্জ, বলা হচ্ছে যে এখানে কত কুলম্ব চার্জ থাকলে কেন্দ্রে বিভব শূন্য। কত কুলম্ব চার্জ থাকলে কেন্দ্রে বিভব শূন্য। কেন্দ্র মানে কি? এই কর্ণদ্বয়ের ছেদবিন্দু। তাহলে সব কর্নার থেকে দূরত্ব সমান, ধরে নেই দূরত্বটা হচ্ছে r। তাহলে কি করব? সবগুলোর জন্য বিভব বের করে যোগ করে লিখবো শূন্য। হ্যাঁ, তো আমি জানতে চাচ্ছি যে এখানে কত চার্জ হলে এখানে ভোল্টেজটা শূন্য হয়। তো আমরা লিখি, ভোল্টেজগুলো যোগ করি। সবার জন্যই 1/4πε0 ইনটু 1/r কমন। তাহলে আমার চার্জগুলো যোগ করতে হবে এখন, কারণ আমার ভোল্টেজের সূত্র কি ছিল মনে আছে? V = 1/4πε0 Q/r। এইটা ছিল আমাদের ভোল্টেজের সূত্র। তাহলে এটা যদি ভোল্টেজের সূত্র হয়, সবার জন্য ভোল্টেজ বের করে যোগ করে শূন্য লিখবো। তাহলে এবার আমরা ধরে নেই যে এখানে Q চার্জ। তাহলে এটার জন্য ভোল্টেজ কত? 1/4πε0 -2/r। এটার জন্য ভোল্টেজ কত? 1/4πε0 3/r। এটার জন্য ভোল্টেজ কত? 1/4πε0 1/r। আর Q এর জন্য ভোল্টেজ কত? 1/4πε0 Q/r ইকুয়ালস কত হবে? শূন্য। তাহলে দেখো, আমি যদি 1/4πε0 আর কমন নেই, থাকে -2 +1 +3 +q = 0। তাহলে আমরা এই পার্টটাকে ওই পাশে নিয়ে যেতেই পারি। তাহলে দেখো, এখান থেকে একটা শর্টকাট বের করা যায়। সেটা হচ্ছে, যদি সবগুলো চার্জ ওই পয়েন্ট থেকে সমান দূরত্বে থাকে, তখন শুধু তাদেরকে যোগ করে 0 লিখলেই আমি বুঝবো যে এখানে কত চার্জ থাকলে কেন্দ্রে বিভব শূন্য হবে। তাহলে দেখো, আমার ফাইনালি ইকুয়েশনটা দাঁড়াচ্ছে -2 +1 +3 +q = 0। তারপর সবগুলো যোগ করে আমি লিখলাম 0। এটা লিখতে পারলাম কেন? কারণ সবগুলো জায়গা থেকে দূরত্ব সমান, তাই এটা এই পাশে নিলে হচ্ছে এটুকু ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে q ইকুয়ালস আমি পাচ্ছি 2 - 1 - 3। তার মানে 2 - 4 -2 কুলম্ব চার্জ, -2 কুলম্ব চার্জ। তাহলে -2 কুলম্ব চার্জ হলে আমরা এই পয়েন্টের বিভবটা পাবো শূন্য। তো এইভাবে চাইলে বিভব কত চার্জ দিলে শূন্য হয় সেটা বের করা যায়। যেমন অলরেডি আমি দেখতে পাচ্ছি অনেকেই -2 এই অ্যানসারটা আনতে পেরেছো। যেমন আমি দেখতে পাচ্ছি যে ফাহিম আহমেদ, তারপর শাহরিয়ার, মেহেদি, রিয়াদ, শীতল, উসামা, সৃষ্টি, রবি, অমি, অনন্য, উপমা, তারপর মিতুল, ইব্রাহিম আলী, তাহমিদ, তারপর শাহেদ, অর্ণব, সজীব সরকার, তারপর আমি দেখতে পাচ্ছি যে ফাহিম আহমেদ। আচ্ছা, অমি একটা প্রশ্ন করেছো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের মান কিভাবে হিসাব করে। আমি একটু পরে সেটা দেখাচ্ছি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের মান কিভাবে হিসাব করে। তাও এই ফাঁকে তোমাকে একটু বলে দেই, nr 1 - গামা T2 - T1 এরকম একটা সূত্র দিয়ে চাইলে বের করা যায়। এরকম একটা সূত্র দিয়ে এই জিনিসটা বের করা যায়। তাহলে এই অঙ্কগুলো আমরা একটু পরে আবার করব। আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছি সাদিক অরিক, ফাহিম আহমেদ কমেন্ট করেছো। তারপর আমি দেখতে পাচ্ছি রাফি হাসান, জিহাদ, সাইদ চৌধুরী, জিয়া, তারপর আমি দেখতে পাচ্ছি হিমেল, তোমরা সবাই কমেন্ট করেছো -2। তো
তো যারা যারা -2 অ্যান্সার করতে পেরেছো তাদের সবার অ্যান্সার ঠিক। তো আমি এর পরবর্তী টপিকে চলে যাচ্ছি স্থির তড়িৎ থেকে, সেটা হচ্ছে ক্যাপাসিটর। তো ক্যাপাসিটর থেকে বেশ কিছু প্রশ্ন আসতে পারে। ক্যাপাসিটরও কিন্তু সিরিজ প্যারালাল সূত্র আছে, ক্যাপাসিটরও সিরিজ প্যারালাল সূত্র আছে, কিন্তু সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের চেয়ে একটু ভিন্ন। রেজিস্টর গুলোকে সিরিজে যোগ করলে ক্যাপাসিট্যান্স বাড়ে কিন্তু ক্যাপাসিটর কমে, আর রেজিস্টরকে প্যারালালি যোগ করলে রেজিস্ট্যান্স কমে কিন্তু ক্যাপাসিটর বেলায় বাড়ে। তাহলে দেখো এই জিনিসগুলো আমরা একটু আলোচনা করি। এটা হচ্ছে একটা ক্যাপাসিটর, একটা ক্যাপাসিটর। এখান থেকে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব, তোমরা আমাকে একটা অ্যান্সার দিবে। দেখো এই ক্যাপাসিটরের প্লেট বা সমান্তরাল যে পাত তার এরিয়া এ, এই দুই পাতের মধ্যে ডিসটেন্স ডি, মাঝখানে যে মাধ্যম সেই মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক হচ্ছে কে। তাহলে ওর যে ক্যাপাসিটেন্স সেটা হচ্ছে ইপসাইলন নট কে এ বাই ডি, এটা হচ্ছে তার ক্যাপাসিটেন্স বা ধারকত্ব। সেটা আমরা মাপি হচ্ছে ফ্যারাডে, ফ্যারাড, ফ্যারাড ইউনিটে মাপি, ফ্যারাড। তাহলে 1 ফ্যারাড মানে হচ্ছে কত, এর ভোল্টেজ 1 ভোল্ট বাড়াতে চাইলে 1 কুলম্ব চার্জ দিতে হবে। এখন তোমরা আমাকে বলো তো, যদি আমি এই ক্যাপাসিটরের দুই প্লেটের মধ্যে ডিসটেন্স কমিয়ে আনি, দুই প্লেটের মধ্যে ডিসটেন্স কমিয়ে আনি, তাহলে এর ক্যাপাসিটেন্স বাড়বে নাকি কমবে? তুমি জাস্ট কমেন্টে আমাকে জানাও বাড়বে নাকি কমবে। পাশে আমি সিরিজ প্যারালালের সূত্রটা লিখে দিচ্ছি। সিরিজের সূত্র হচ্ছে এবার ইনভার্স করে যোগ করে ইনভার্স করতে হয়, আর প্যারালালের সূত্র হচ্ছে শুধুমাত্র যোগ করতে হয়। দুইটা ক্যাপাসিটর প্যারালাল করলে আমি যোগ করব, আর দুইটা ক্যাপাসিটর সিরিজ করলে ইনভার্স করে যোগ করে ইনভার্স করব। তাহলে এই হচ্ছে সিরিজ প্যারালালের সূত্র ক্যাপাসিটরের বেলায়। তাহলে ক্যাপাসিটর সিরিজ প্যারালালের সূত্র আমরা জানি। এবার আমরা ছোট্ট একটা অঙ্ক করে ফেলবো এটা নিয়ে। তো আমার মনে হয় যে এর মধ্যেই আমার প্রশ্নটার উত্তর অনেকে দিয়ে ফেলেছো, যে ডিসটেন্স কমালে কি হবে। তো আমি দেখতে পাচ্ছি যে ডিসটেন্স কমালে ক্যাপাসিটেন্স বাড়বে। তিশা, বর্ণ, নীলিমা, তারপর আমি দেখতে পাচ্ছি যে তাহমিদ, রিদওয়ানুল হক, তারপর কণিকা, তাহসিন, শীতল, তারপর আমি দেখতে পাচ্ছি মোখলেসুর, ইব্রাহিম আলী, আরফাত মারুফ, সৃষ্টি, নীলিমা, সেতু, তোমরা সবাই লিখেছো বাড়বে। তানজিনা আক্তার, অমি, তারপর নিঝুম, তোমরা লিখেছো বাড়বে। রবিন লিখেছো কমবে, কমবে না, আসলে আনসারটা হচ্ছে বাড়বে। তাহলে এবার আমরা ক্যাপাসিটর থেকে একটা অঙ্ক করি, সেটা হচ্ছে এরকম যে আমি কয়েকটা ক্যাপাসিটরকে এইভাবে কানেক্ট করলাম, এইরকম করে কানেক্ট করলাম। এটা হচ্ছে C1, এটা C2, এটা C3। এটা ধরা যাক 1 মাইক্রোফ্যারাড, বা এটা একটু চেঞ্জ করে দেই, এটা হচ্ছে 3 মাইক্রোফ্যারাড, এটা 2 মাইক্রোফ্যারাড, আর এটা হচ্ছে 4 মাইক্রোফ্যারাড। এগুলো হচ্ছে ক্যাপাসিটেন্স, বলে দিলাম এত। মোট ক্যাপাসিটেন্স কত বা তুল্য ক্যাপাসিটেন্স কত? দেখো এইখানে এই দুইটা প্যারালাল করা, প্যারালাল করলে যেন কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে এখানে আমি যোগ করে দিলে এটা হয়ে যাচ্ছে 4 আর 2 এ 6 মাইক্রোফ্যারাড, আর এটা কত ছিল, 3 মাইক্রোফ্যারাড। এই দুটো কি সিরিজ, সিরিজ থাকলে কি করতে হয়, ইনভার্স করে যোগ করে ইনভার্স করতে হয়। তাহলে ইনভার্স করে যোগ করে যদি ইনভার্স করি তাহলে আসবে কত, 1/3 1/6 হোল ইনভার্স 2। তাহলে দুইটা মিলে ফাইনালি হবে 2 মাইক্রোফ্যারাড। তাহলে এখানে ফাইনালি হবে 2 মাইক্রোফ্যারাড। তাহলে ক্যাপাসিটি থেকে এরকম অঙ্ক আসতে পারে। আর আমাদের আরেকটা ফর্মুলা জানা, সেটা হচ্ছে Q = CV। সেখান থেকে আমরা চাইলে চার্জ বের করতে পারি। সাপোজ তোমাকে বলা হচ্ছে যে এই 2 মাইক্রোফ্যারাড এর দুই প্রান্তে হচ্ছে 5 ভোল্ট, তাহলে এটা আমি উপরে লিখি, 2 মাইক্রোফ্যারাড এর দুই প্রান্তে হচ্ছে 5 ভোল্ট বিভব পার্থক্য। তাহলে চার্জ কত? তাহলে আমরা জানি Q = CV। ক্যাপাসিটেন্স কত ছিল, 2 মাইক্রোফ্যারাড, ভোল্টেজ কত, 5 ভোল্ট। তাহলে আমি কত পাচ্ছি, 10 মাইক্রো কুলম্ব। ফ্যারাড আর ভোল্টেজ গুণ করলে হয় কুলম্ব, তাহলে এর মধ্যে 10 মাইক্রো কুলম্ব চার্জ থাকবে। এরকম কিছু অঙ্ক আসতে পারে। আর ফাইনালি ক্যাপাসিটরের সঞ্চিত শক্তির কিছু ম্যাথ আসতে পারে, সেটা তুমি সঞ্চিত শক্তি এই ফর্মুলা দিয়ে লিখতে পারো, ½ CV²। যেমন এখানে কত, হাফ সি কত, 2 মাইক্রো, মাইক্রো মানে 10⁻⁻⁶, V², V কত ছিল 5, তাহলে 5²। তাহলে এইটুকু এত জুল এনার্জি হচ্ছে ক্যাপাসিটরে সঞ্চিত থাকবে। তো এইভাবে সঞ্চিত শক্তির ম্যাথও চাইলে দিতে পারে। ফাহিম অ্যান্সার করেছে 10 কুলম্ব, 10 কুলম্ব না 10 মাইক্রো কুলম্ব, কারণ এটা ফ্যারাড না মাইক্রো ফ্যারাড। তাহলে মাইক্রোটা মাথায় রেখো। তাহলে যারা যারা অ্যান্সার করেছো 10 কুলম্ব,
তাদের একটু মাথায় রাখতে হবে, যেটা ফ্যারাড হলে কুলম্ব হতো, এটা কিন্তু মাইক্রো ফ্যারাড, সুতরাং মাইক্রো কুলম্ব হবে, এটা মাথায় রাখতেই হবে, জিনিসটা মাইক্রো কুলম্ব। তাহলে এইভাবে তোমরা ক্যাপাসিটরের ম্যাথ গুলো সলভ করতে পারো। তো এবারে আমরা হচ্ছে একটু তাপগতিবিদ্যায় যাব। তাপগতিবিদ্যায় সবচেয়ে কমন যে ম্যাথ গুলো আসে সেগুলো নিয়ে আমরা আগে আলোচনা করব। তো যেহেতু আমরা তাপগতিবিদ্যার কিছু ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, খুবই ভালো হয় তোমরা যদি এক্ষুনি এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও, তাহলে ওরাও তোমাদের সাথে এই ভিডিওটা দেখতে পারবে এবং এই জিনিসগুলো জানতে পারবে। তো আমরা তাপগতিবিদ্যায় কি কি বিষয় নিয়ে আলোচনা করবো একটু বলে নিই। সেটা হচ্ছে সমষ্ণ রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে হচ্ছে কৃতকাজের ফর্মুলা নিয়ে আলোচনা করব। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, এগুলো থেকে কিভাবে অঙ্ক করতে হয় সেই অঙ্কগুলো করব। যেমন হচ্ছে আবার আমরা কার্নো ইঞ্জিনের যে দক্ষতা, রেফ্রিজারেটরের কোএফিসিয়েন্টস অফ পারফরম্যান্স, এই জিনিসগুলো একটু দেখব। আর শুরুতে আগে একটু দেখে নিব সেটা হচ্ছে তাপমাত্রার স্কেলের কনভার্সন, সেটা একটু দেখে নিব। যেমন সবচেয়ে কমন যে জিনিসটা আসতে পারে তাপমাত্রা স্কেলের কনভার্সন, সেটা হচ্ছে সেলসিয়াস আর ফারেনহাইট। সেটা হচ্ছে C/5 ইকুয়ালস F-32/9, এই ফর্মুলা থেকে ম্যাথ আসতে পারে। যেমন তোমাকে বলে দিল যে 10 ডিগ্রি সেলসিয়াসে কত ফারেনহাইট, তুমি কি করলে যে সেলসিয়াস ইকুয়ালস 10, সুতরাং 10/5 ইকুয়ালস F-32/9, এখান থেকে তোমার একটা রেজাল্ট চলে আসবে। যেমন এখানে কত আসতে পারে, এখানে আসতে পারে হচ্ছে F ইকুয়ালস, এখানে কাটাকাটি করলে 2 × 9 18, 18 প্লাস 32, 18 প্লাস 32 কত আসবে 50। তার মানে 10 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 50 ফারেনহাইট, এরকম একটা অঙ্ক আসতে পারে। আবার এমন আসতে পারে যে কোন তাপমাত্রায় সেলসিয়াস আর ফারেনহাইটের মান সমান, তাহলে তুমি ফর্মুলা লিখলে এইভাবে C/5 ইকুয়ালস F-32/9, দুইটার মানই যেহেতু সমান তুমি দুই জায়গায় x ধরো, x/5 ইকুয়ালস x-32/9, এখান থেকে x ক্যালকুলেট করলে চলে আসবে -40, মানে হচ্ছে -40 ডিগ্রি সেলসিয়াসে -40 ফারেনহাইট পাঠ দেখাবে। আবার এমন আসতে পারে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্থক্য, মনে রাখো পার্থক্য, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্থক্য 10 ডিগ্রি। তাহলে আমি লিখলাম C/5 ইকুয়ালস F-32/9, ভালো কথা, C/5 রেখে দিলাম। বললো যে সেলসিয়াস আর ফারেনহাইটের পার্থক্য 10, তার মানে সেলসিয়াসের থেকে ফারেনহাইট হয় 10 বেশি না হয় 10 কম। তাহলে এই জায়গায় আমি লিখবো C +- 10 -32/9। একবার +10 ধরে অঙ্ক করব, একবার -10 ধরে অঙ্ক করব, সেক্ষেত্রে C এর দুইটা ভ্যালু আসবে। তখন আমি বলবো যে এই তাপমাত্রায় সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে 10 ডিগ্রি পার্থক্য আসবে, এভাবে অঙ্কটা আসতে পারে। তাহলে এগুলো ছিল হচ্ছে সেলসিয়াস আর ফারেনহাইটে যে পার্থক্য। আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি যে আরো অনেকে এর মধ্যে কমেন্ট করেছো, যেমন দেখতে পাচ্ছি সৃষ্টি কমেন্ট করেছো, তারপর আমি দেখতে পাচ্ছি যে মুসা কমেন্ট করেছো। অলরেডি অনেকে এটা বের করে ফেলেছিলে যে -40 আসবে, যে কোন তাপমাত্রায় সেলসিয়াস আর ফারেনহাইট একই পাঠ দিবে। তারপর হ্যাঁ x +-10, এটাও অনেকে লিখেছো যে এইভাবে করতে হবে। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি যে খালিদ চৌধুরী কমেন্ট করেছো, তারপর আমি দেখতে পাচ্ছি উসামা কমেন্ট করেছো, তারপর জাহিদ হাসান কমেন্ট করেছো, এইভাবে। তো হ্যাঁ, এরকম করে আমরা চাইলে অঙ্কগুলো করতে পারি। তো এরপর আমরা তাপগতিবিদ্যার সূত্রগুলোয় যেতে পারি, সেখান থেকে যেসব অঙ্ক আসে। তার আগে কিছু জিনিস বলে নেই, সেটা হচ্ছে সমষ্ণ আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই দুইটা জিনিস সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে। সমষ্ণ প্রক্রিয়া মানে হচ্ছে ওই পুরো প্রক্রিয়ায় উষ্ণতা বা তাপমাত্রা সমান থাকবে। তো তাপমাত্রা সমান রেখে তুমি গ্যাসকে কম্প্রেস করতে পারো বা এক্সপ্যান্ড করতে পারো, সংকুচিত প্রসারিত করতে পারো, কিন্তু সমষ্ণ প্রক্রিয়া হবে ধীর। তাই যখনই তুমি দেখবে প্রশ্নের মধ্যে ধীরে ধীরে বা আস্তে আস্তে বা এক সময় এই কথাগুলো থাকবে, তুমি বুঝতে পারো যে প্রক্রিয়াটা ধীর, সুতরাং এটা সমষ্ণ প্রক্রিয়া। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে হচ্ছে তাপ প্রবেশ করবে না বা বের হবে না, সুতরাং ওই গ্যাসকে যদি বা ওই সিস্টেমকে যদি আমি সংকুচিত করি বা প্রসারিত করি, যেহেতু তাপের পরিমাণ সেম, তাপমাত্রা চেঞ্জ হতে বাধ্য। তুমি যদি একটা প্রক্রিয়াকে বা একটা সিস্টেমকে গ্যাস নিয়ে তাতে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকুচিত করো, তাহলে তাপমাত্রা বেড়ে যাবে। আবার যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারিত করো, বাইরে থেকে তো তাপ ঢুকতে পারবে না, প্রসারিত করার জন্য তো তাদেরকে ফাঁকা ফাঁকা হতে হবে, তখন সে শক্তি নিবে হচ্ছে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি থেকে,
সুতরাং তাপমাত্রা কমে যাবে। তাহলে রুদ্ধতাপীয় কিভাবে বুঝবে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে অত্যন্ত দ্রুত, তাই হঠাৎ করে দ্রুত গতিতে আচমকা এই জিনিসগুলো দেখলেই তুমি বুঝবে প্রক্রিয়াটা রুদ্ধতাপীয়। তো রুদ্ধতাপীয় আর সমষ্ণ প্রক্রিয়ার যদি আমরা পিভি গ্রাফে যাই, পিভি, তখন তুমি দেখবে যে সমষ্ণ প্রক্রিয়া যেটা তার ঢাল যেরকম, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল তার চেয়ে আরো স্টিপ বা আরো খারাপ। তাহলে কিভাবে এই জিনিসটা দেখানো যেতে পারে? যেমন ধরো কার্ণচক্রে একটা সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারণ হয়, তারপর একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারণ হয়। প্রসারণ হওয়া মানে কি? ভলিউম বাড়ে, আর ভলিউম বাড়লে প্রেসার কমে যায়। তাহলে এরকম করে এই গ্রাফটা সামনে আগায়। কার্ণচক্রে এরপরে কি করা হয়? আবার সংকোচন করা হয়। সংকোচন করা হয় দুই ধাপে, সমষ্ণ সংকোচন, তারপরে আবার রুদ্ধতাপীয় সংকোচন। কোনটা সমষ্ণ কোনটা রুদ্ধতাপীয় কিভাবে বুঝবো? দেখো, সমষ্ণ প্রক্রিয়ার ঢাল কম আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া ঢাল বেশি। তো এখানে প্রসারণ হওয়ার সময় যে সিস্টেম কাজ করে, সুতরাং এইটুকু রেখার নিচে যে ক্ষেত্রফল, অর্থাৎ এই সম্পূর্ণ ক্ষেত্রফল, এইটা হচ্ছে আমাদের আউটপুট দেওয়ার জন্য, মানে সিস্টেম যতটুকু কাজ করে। আর এই যে সংকোচন, সেটা হচ্ছে সিস্টেমের উপরে কাজ। তাহলে এই নিচের রেখাটুকু, তার নিচে যে ক্ষেত্রফল, সেটা হচ্ছে সিস্টেমের উপর কতটুকু কাজ করা হয়। তাহলে মাঝখানের যে ফাঁকা অংশটা, এটা হচ্ছে সিস্টেম আমাকে কতটুকু কাজ দিবে, সেটা আউটপুট যেটা সেটা। তাহলে এইখান থেকে হচ্ছে কার্ণচক্রে নেট কৃত কাজের হিসাবটা করা যায়। তাই তোমাদের যদি এইরকম করে একটা ডায়াগ্রাম এঁকে দেয়, এরকম কার্ভ দিলে আসলে ক্ষেত্রফল বের করাটা টাফ। যদি এরকম দেয় তাহলে তুমি ইজিলি ক্ষেত্রফল বের করতে পারবে। তো এই ক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে সেটাই হচ্ছে তোমার কার্ণচক্রের প্রতি চক্রে কৃত কাজ। সেক্ষেত্রে এই মানগুলো জানা লাগবে। এই মানগুলো জানলে তুমি এই সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারবে এবং সেখান থেকে চাইলে ফলাফল বের করে ফেলতে পারবে। তো কার্ণচক্র থেকে এভাবে চাইলে কাজের মান হিসেব করা যায়। আচ্ছা, তো এইমাত্র আমি একটা প্রশ্ন পেয়েছি যে সজীব সরকারের কাছ থেকে, যে তাপীয় মৃত্যু বলতে কি বুঝায়? এটা এনট্রপির ব্যাপার। তো যখনই দুইটা বস্তুর মধ্যে তাপের আদান প্রদান হয়, টোটাল এনট্রপি বা বিশৃঙ্খলার পরিমাণ বৃদ্ধি পায়। কারণ তাপ আসলে কি? র্যান্ডম ভাইব্রেশন ছাড়া আর কিছু না। তো এই র্যান্ডম ভাইব্রেশন আরো যত বেশি বস্তুর মধ্যে ছড়িয়ে যাবে, বা যত এই র্যান্ডম ভাইব্রেশনটা সঞ্চালিত হবে, আমরা বলি টোটাল এনট্রপি বৃদ্ধি পায়। তো এনট্রপি বৃদ্ধি পায়, আর তাপ সঞ্চালনের মাধ্যমে কি হয়? দুইটা বস্তু একই তাপমাত্রায় চলে আসার চেষ্টা করে, তাপীয় সমতা। তো একসময় মহাবিশ্বে উষ্ণ বস্তুগুলো শীতলতর বস্তুতে তাপ দিতে 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 সবার তাপমাত্রা যদি সমান হয়ে যায়, তখন আপনা আপনি আর কোনো তাপের ফ্লো হবে না। এইটাকেই বলা হয় তাপীয় মৃত্যু বা থার্মাল ডেথ। তাহলে এইভাবে হচ্ছে মহাবিশ্বের তাপীয় মৃত্যু এক সময় হতে পারে। তো এনট্রপির থিওরি এই জিনিসটা বলায়। তাহলে আমরা এনট্রপি নিয়ে একটু কথা বলে ফেললাম, এনট্রপির অঙ্কও করব। তো তার আগে তাপগতিবিদ্যার সূত্র থেকে আরেকটা ম্যাথ আমরা করে নিই। এই সূত্রটা থেকে ম্যাথ আসতে পারে আমাদের dq = du + dw। এইখানে dq এর পরিচয় হচ্ছে সিস্টেম কর্তৃক শোষিত তাপ বা অ্যাবজর্বড হিট। du হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি। আর dw হচ্ছে সিস্টেম কর্তৃক কৃত কাজ। সিস্টেমের উপর না, কিন্তু সিস্টেম কর্তৃক কৃত কাজ। তাহলে এটা হচ্ছে সিস্টেম কর্তৃক কৃত কাজ, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। তাহলে তোমাকে যদি বলা হয় যে একটা সিস্টেমে আমি 100 জুল তাপ দিলাম, হ্যাঁ, একটা সিস্টেম, বা আমি লিখে দিলাম সিস্টেম 100 জুল তাপ শোষণ করে, সিস্টেম 100 জুল তাপ শোষণ করে। তারপরে বললাম যে সিস্টেম 120 জুল কাজ করে। তাহলে তোমাকে বললাম যে সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পাবে কি না? তাপমাত্রা বাড়বে, এটা হচ্ছে আমার প্রশ্ন। তাপমাত্রা বাড়বে কিনা? তো যারা এক্ষুনি এটার অ্যান্সার দিতে পারবে যে সিস্টেমের তাপমাত্রা বাড়বে কিনা, তারা আমাকে কমেন্টে জানাও যে হ্যাঁ বাড়বে, অথবা বের করে যদি দেখো যে কমবে, তাহলে লিখে যে না বাড়বে না, কমবে। তাহলে বাড়বে কিনা এই হচ্ছে আমার প্রশ্ন। তাহলে এবার আমরা একটা একটা করে মিলাই যে এখান থেকে আমরা কিভাবে অ্যান্সারটা বের করব। আমাদের ছিল dq = du + dw, এরকম।
ডিকিউ ইকুয়ালস ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে এখানে ডিকিউ ছিল কি শোষিত তাপ, সিস্টেম 100 জুল তাপ শোষণ করে, তাহলে ডিকিউ হচ্ছে শোষিত তাপ, এই জায়গায় আমি লিখলাম প্লাস 100, কারণ শোষিত তাপ এটা তো শোষণই করে। যদি বর্জন করতো তাহলে মাইনাস লিখতাম। ডিইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, আমি জানি না, লেখা নেই, কিন্তু সিস্টেম 120 জুল কাজ করে, তো সিস্টেম কর্তৃক কাজ হলে এটা প্লাস, আর সিস্টেমের উপরে কাজ হলে মাইনাস। যেহেতু সিস্টেম কাজ করে তাই এটাও প্লাস 120। এইখান থেকে আমি রেজাল্ট পেয়ে যাচ্ছি ডিইউ ইকুয়ালস মাইনাস 20 জুল। তার মানে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি 20 জুল কমবে। এই কথাটা সবসময় মনে রাখবে যে অভ্যন্তরীণ শক্তি হচ্ছে অবশ্যই তাপমাত্রার সাথে রিলেটেড। তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়ে, তাপমাত্রা কমলে অভ্যন্তরীণ শক্তি কমে। তাহলে এখানে যেহেতু কমলো তার মানে কি অভ্যন্তরীণ শক্তি কমে, তার মানে হচ্ছে তাপমাত্রা কমবে। অ্যান্সারটা হচ্ছে তাপমাত্রা কমবে। তো আমি দেখি কে কে আমাদেরকে সঠিক উত্তরটা দিতে পেরেছো। আমি দেখতে পাচ্ছি যে মীর লিখেছিল যে বাড়বে, এবং তারপরে অনেকে বলে দিয়েছো যে আসলে তাপমাত্রাটা কমবে। যেমন আমি দেখতে পাচ্ছি অনেকেই লিখেছো কমবে, যেমন ইশফাক লিখেছো, তারপর আমি দেখতে পাচ্ছি নুরুল আফসার লিখেছো, সজীব সরকার লিখেছো, তারপর জুলকারনায়ন ওয়াসিফ তোমরা লিখেছো কমবে, ইশফাক আনান, জিয়া, তারপর আমি দেখতে পাচ্ছি তাহসিন, আলী, এহসান, রিফাত, রাফি তোমরা লিখেছো কমবে। হ্যাঁ, পরে হচ্ছে মীর তোমার উত্তর সংশোধন করে নিয়েছো। উপমা, তাওসিফ অয়ন, আরাফাত মারুফ, ফাহিম আহমেদ, তারপর আমি দেখতে পাচ্ছি নিলয়, তোমরা সবাই লিখেছো যে কমবে। তাহলে এইভাবে আমরা দেখতে পারি যে সিস্টেমের তাপমাত্রা বাড়বে নাকি কমবে। এর আগে আমি হচ্ছে সমষ্ণ আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে কথা বলছিলাম। দুইটার মধ্যে মেইন পার্থক্য হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় পিভি ইকুয়ালস কনস্ট্যান্ট, পিভি ইকুয়ালস কনস্ট্যান্ট, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস কনস্ট্যান্ট। এই গামাটা কি? সেই গামাটা হচ্ছে এক পরমাণু গ্যাসের জন্য কত হয়? এক পরমাণু গ্যাসের জন্য হচ্ছে তোমার কত হয়? দ্বিপরমাণু গ্যাসের জন্য হচ্ছে 1.4। আচ্ছা, গামাটা কিভাবে বের করে সেটা আমি একটু বলে দিই। গামাটা বের করেছে ডিগ্রি অফ ফ্রিডম থেকে, ডিগ্রি অফ ফ্রিডম প্লাস 2 ডিভাইডেড বাই ডিগ্রি অফ ফ্রিডম, এভাবে বের করে। তো এক পরমাণু গ্যাসের জন্য ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3টা, দ্বিপরমাণু গ্যাসের জন্য ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 5টা, ত্রিপরমাণু কিংবা বহু পরমাণু গ্যাসের জন্য ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 6টা। তাহলে এটার জন্য হবে 3 + 2/3, এটার জন্য হবে 5 + 2/5, এটার জন্য হবে 6 + 2/6। তো আমি যদি একটা ক্যালকুলেটর নিয়ে এই কাজগুলো করি তাহলে আমি এখান থেকে মানগুলো তোমাকে বের করে দেখাতে পারবো। যেমন এখানে হচ্ছে 5/3 আসবে, 5/3 আসবে 1.67। তো আমরা 1.66 লিখি, বা 1.67 তুমি লিখতে পারো যে কোনো একটা। তারপর এখানে আসবে হচ্ছে 7/5, তুমি এখানে থেকে লিখতে পারো 1.4। তো আমাদের বই হচ্ছে 1.44 দিয়ে করা এরকম, বা 1.4 দিয়ে করলেও হয়। তারপর হচ্ছে আমি লিখতে পারি হচ্ছে 8/6, 8/6 আসবে 1.338। তাহলে আমরা এক পরমাণু, দ্বিপরমাণু, বহু পরমাণু গ্যাসের জন্য গামার যে ভ্যালু সেটা এইভাবে বের করতে পারি। তো এই সবসময় তোমার বের করতে হবে এমন কোনো কথা নেই, তুমি চাইলে পুরো ভ্যালুটা মুখস্থ রাখতে পারো, অঙ্ক করার সময় দেখে নিলেই হবে যে গ্যাসটা কোন পরমাণু দেয়া। তো এখানে একটা কথা মনে করিয়ে দিই, যেমন আমাদের বাতাস, বাতাসে কি হয়? বাতাসে হচ্ছে অনেক গ্যাস থাকে, কিন্তু বাতাসে মেজরিটি হচ্ছে দ্বিপরমাণু গ্যাস, এই জন্য তখন আমরা 1.4 নিয়ে কাজ করি। সো যখন বাতাস বলবে আমি 1.4 ইউজ করব। আচ্ছা, তাহলে এই হলো। তো এখান থেকে আমরা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম থেকে চাইলে গামার মানগুলো বের করে ফেলতে পারি। তো এরপর এই চ্যাপ্টারে আরো ইম্পর্টেন্ট যে একটা জিনিস সেটা হচ্ছে কার্নো ইঞ্জিনের দক্ষতা বের করা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কার্নো ইঞ্জিনের দক্ষতার ফর্মুলা হচ্ছে efficiency equals 1 - T2/T1। T1 হচ্ছে উৎসের তাপমাত্রা আর T2 হচ্ছে তার যে তাপ গ্রাহক, সেই গ্রাহকের তাপমাত্রা। নরমালি উৎসের তাপমাত্রা চেয়ে গ্রাহকের তাপমাত্রা হয় ছোট, তাই এই জিনিসটা একের চেয়ে ছোট। তো এক থেকে একের চেয়ে ছোট জিনিস বাদ দিলে একের চেয়ে ছোট আরেকটা জিনিস থাকে, তো সেখান থেকে আমরা হচ্ছে এফিসিয়েন্সি বের করতে পারি। তো পার্সেন্টেজে বের করতে চাইলে ইনটু 100% করতে হয়। তো আমি এখন তোমাদেরকে একটা প্রবলেম করতে দিচ্ছি, তুমি সেটা করে আমাকে জানাবে যে এফিসিয়েন্সি কত হয়। তো আমি একটা ইঞ্জিন নিলাম, যে ইঞ্জিনের উৎসের তাপমাত্রা হচ্ছে 1000 ডিগ্রি, 1000
কেলভিন। আর গ্রাহকের তাপমাত্রা হচ্ছে 500 কেলভিন। পাশেই আরেকটা ইঞ্জিন, এটার জন্য হচ্ছে T1 এইটা, T2 এইটা। পাশেই আরেকটা ইঞ্জিন, তার জন্য T1 হচ্ছে একটু কম, 900 কেলভিন। তার যে গ্রাহক T2, সেটা তাপমাত্রা হচ্ছে 400 কেলভিন। দেখো তো পার্থক্য সমান কিনা? এখানেও 500, এখানেও কিন্তু 500, পার্থক্য 500। বাট কোন ইঞ্জিনটা বেশি এফিশিয়েন্ট আমরা বের করতে চাই। তাহলে আসো প্রথমটাই, সেটা কত আসবে? 1 মাইনাস 500 ডিভাইডেড বাই 1000 ইন্টু 100%। তাহলে এখান থেকে আসবে আমাদের, এটা হচ্ছে 50, তাহলে হচ্ছে 50% এফিশিয়েন্সি এই ইঞ্জিনটার জন্য। আর এই ইঞ্জিনটার জন্য এফিশিয়েন্সি বের করব আমরা কত হয়। তো এই ইঞ্জিনটার জন্য এফিশিয়েন্সি আমরা বের করতে পারি এটা 2 ইকুয়ালস 1 মাইনাস 400 বাই 900 ইন্টু 100%। তাহলে এখান থেকে আমি যদি হিসাব করি তাহলে কত হয়? 1 মাইনাস 4 বাই 9 ইন্টু 100%। তাহলে এখান থেকে তোমরা হিসাব করে আমাকে জানাও 1 মাইনাস 4 বাই 9 কত হয়। তাহলে আমরা যদি সেকেন্ড ইঞ্জিনটাতে যাই, তাহলে 4 বাই 9 এটা আসে হচ্ছে 0.44 এরকম। তাহলে 1 মাইনাস 0.44 হচ্ছে 0.56। তাহলে যদি 0.56 হয়, তাহলে দ্বিতীয় ইঞ্জিনটার জন্য আমি দক্ষতা পাচ্ছি 56%। দ্বিতীয় ইঞ্জিনটার জন্য দক্ষতা পাচ্ছি 56%। তাহলে এইখানে 50% আসলো, এখানে 56% আসলো। তাহলে আমাকে বলো যে কোন ইঞ্জিনটা বেশি কার্যকর। তাহলে ওই সেকেন্ড ইঞ্জিনটাতে আমি দেখতে পাচ্ছি যে এফিশিয়েন্সি বেটার। তাহলে তোমরাও অলরেডি এই অ্যান্সারটা দিয়েছো, যেমন অনেকেই লিখেছো যে সেকেন্ড ইঞ্জিনের জন্য দক্ষতা আসবে 56% এর কাছাকাছি, সুতরাং সেকেন্ড ইঞ্জিনটা হচ্ছে আমাদের বেশি এফিশিয়েন্ট। তো এইমাত্র আরো অনেকেই আমাদের ক্লাসে এসে জয়েন করেছো, যেমন আমি এইমাত্র দেখে পাচ্ছি রাইসা আমাদের ক্লাসে এসে জয়েন করেছো, এরপর মোহাম্মদ নাইম হাসান জয়েন করেছো, ফাহিম আহমেদ, তারপর আমি দেখতে পাচ্ছি ইব্রাহিম আলী, রাফি, মীর রহমান, জাহান, তারপর আমি দেখতে পাচ্ছি সৃষ্টি, অর্পণ। তোমরা সবাই লিখেছো সেকেন্ড ইঞ্জিনটা বেশি এফিশিয়েন্ট। হ্যাঁ, সেকেন্ড ইঞ্জিনটাই বেশি এফিশিয়েন্ট। এবারে আমরা হচ্ছে এখান থেকে এনট্রপির কিছু প্রবলেমে যাব। এনট্রপির আমাদের দুইটা ফর্মুলা দিয়ে কাজ করতে হবে, একটা হচ্ছে যেখানে তাপমাত্রা পরিবর্তন হয় আর যেখানে হচ্ছে তাপমাত্রা পরিবর্তন হয় না, এরকম দুইটা কেস। যেখানে হচ্ছে তাপমাত্রা পরিবর্তন হয় সেক্ষেত্রে এনট্রপির ফর্মুলাটা কি, যে চেঞ্জ অফ এনট্রপি ইকুয়ালস ms ln T2 বাই T1। এটা হচ্ছে আমাদের তাপমাত্রা পরিবর্তন হওয়ার ক্ষেত্রে যে এনট্রপি তার ফর্মুলা ms ln T2 বাই T1। আর যেখানে তাপমাত্রা পরিবর্তন হয় না সেখানে হচ্ছে জাস্ট dq বাই t। তো dq কিভাবে হতে পারে? m ইনটু lf অথবা m ইনটু lv, এইভাবে। তো আমি দুইটা কেসই দেখাই। ধরা যাক আমি পানি গরম করব, পানি গরম করব কত থেকে কত? ধরা যাক 100 কেলভিন থেকে 100 কেলভিন তো না, একটু বেশি দেই। ধরা যাক পানিকে আমরা কত, পানি হচ্ছে গলনাঙ্ক 0 ডিগ্রি, তাতে হচ্ছে 273 কেলভিন। তো আমরা ধরা যাক 300 কেলভিন থেকে পানিকে নিয়ে যাব 350 কেলভিনে। তাপমাত্রা পরিবর্তন হচ্ছে। কয় কেজি পানি? 1 কেজি পানি। তাহলে এই ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন হবে ms ln T2 বাই T1। ভর কত? 1 কেজি। এই s কিন্তু আবার এনট্রপি না, এই s হচ্ছে পানির স্পেসিফিক হিট, আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন। ln T2 কত? T2 হচ্ছে আমাদের 350 আর T1 কত? 300। তাহলে এটা করলেই আমি জেনে যাব এনট্রপির পরিবর্তন কত। আবার আমি যদি যে ক্ষেত্রে তাপমাত্রা চেঞ্জ হয় না ওরকম একটা কেস চাই, ধরা যাক বরফ গলিয়ে আমি পানি বানাবো, সেই ক্ষেত্রে তাহলে কি ল্যাটেন্ট হিট অফ ফিউশন বা আমাদেরকে বের করতে হবে গলনের আপেক্ষিক সুপ্ত তাপ থেকে। তাহলে সেটা হচ্ছে বরফ গলানো। এই ক্ষেত্রে ধরা যাক 1 কেজি বরফ আমি গলাবো, তাহলে এই ক্ষেত্রে আমার সূত্রটা কি হবে? m lf ডিভাইডেড বাই t। তো m কত? 1 কেজি। lf বরফ গলনের জন্য আপেক্ষিক সুপ্ত তাপ কত পার কেজিতে? 3,36,000 জুল। তাহলে এখানে বসে যাবে 3,36,000। আর যদি বলতাম বাষ্প করার জন্য 100 ডিগ্রিতে, তখন বাষ্প কত করতে? 22,68,000। এইটা
তাহলে এখানে হচ্ছে আমাদের বরফ গলানোর কাজ ছিল 3,36,000। টেম্পারেচার কত? 273 কেলভিন, তো হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের ইকুইভ্যালেন্ট। তাহলে এখানে হচ্ছে 273, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে স্বাভাবিক চাপে বরফ গলে পানি হয়। তাহলে এখান থেকে আমরা এন্ট্রপির চেঞ্জ বের করতে পারবো। তো এন্ট্রপির চেঞ্জের যে ইউনিট, চেঞ্জ অফ এন্ট্রপি, সেখানে কি তাপের ইউনিটকে তাপমাত্রার ইউনিট দিয়ে, অর্থাৎ জুল পার কেলভিন, এই হচ্ছে আমার ইউনিট। তো এইভাবে আমি এন্ট্রপির ম্যাথ গুলো করতে পারি। তো এইভাবে এন্ট্রপির রেজাল্ট আমি বের করতে পারবো। তো এই ছিল হচ্ছে মোটামুটি তাপগতিবিদ্যার সূত্র থেকে যে জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। সমুষ্ণ আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে কৃত কাজ, সেটার ফর্মুলা লিখে দিচ্ছি। সমুষ্ণ প্রক্রিয়া হচ্ছে nRT ln V2/V1, এটা একটা সূত্র। n হচ্ছে মোল সংখ্যা, আর তো জানোই 8.31 সার্বজনীন গ্যাস ধ্রুবক, T হচ্ছে কেলভিন টেম্পারেচার, V2 হচ্ছে পরবর্তী আয়তন, V1 হচ্ছে পূর্ববর্তী আয়তন। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে nR/1 গামা T2 - T1, এই হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের সূত্র। T2 হচ্ছে পরবর্তী তাপমাত্রা, T1 হচ্ছে পূর্ববর্তী তাপমাত্রা। তো এখান থেকে চাইলে তুমি বের করতে পারবে যে কোনটাতে কি পরিমাণ কাজ হয়। তাহলে এই সূত্রগুলো থেকে অঙ্ক চাইলে আসতে পারে, দিতে পারে। তো আমরা এখন চাইলে আমাদের পরবর্তী চ্যাপ্টারে চলে যেতে পারি। ও আরেকটা জিনিস একটু এখানে বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে রেফ্রিজারেটরের বেলায় ইনপুট আউটপুট, এটা তোমাদের অনেকেরই কনফিউশন থেকে যায়। ইঞ্জিনের বেলায় কি হচ্ছে আমি একটু দেখাই। এটা হচ্ছে আমার উৎস, এখান থেকে Q1 তাপ নিল, এটা হচ্ছে আমাদের ইঞ্জিন। এটা উৎস বা সোর্স, এটা হচ্ছে সিঙ্ক বা গ্রাহক, মাঝখানে হচ্ছে আমাদের ইঞ্জিন। ইঞ্জিন থেকে, উৎস থেকে Q1 তাপ নেয়, তো এরপর হচ্ছে সে Q2 তাপ ছেড়ে দেয় গ্রাহকে। আর কি করে? এদিকে আমাকে কিছু মেকানিক্যাল কাজ দেয়, W। তাহলে ইঞ্জিনের বেলায় আউটপুট হচ্ছে এইটা, আউটপুট। ইনপুট হচ্ছে এইটা, Q1, আর এটা হচ্ছে ওয়েস্টেজ, অপচয়। তাহলে এখান থেকে আউটপুট বাই ইনপুট W কত হবে? Q1 - Q2। তাহলে এখান থেকে এফিসিয়েন্সি হচ্ছে W বাই Q1, বা Q1 - Q2 বাই Q1, সেখান থেকে 1 - Q2 বাই Q1, সেখান থেকে 1 - T2 বাই T1 আমরা বের করতে পারি। কিন্তু আমি যদি রেফ্রিজারেটরে যাই, রেফ্রিজারেটরের বেলায় কোএফিসিয়েন্টস অফ পারফরম্যান্স বা QOP বের করতে দেয়, সেখানে একটু জিনিসটা দেখো। এখানে হচ্ছে এই মনে করো আমাদের রেফ্রিজারেটর ঠান্ডা জিনিস থেকেই আরো বরং তাপ বের করে বাইরে বের করে দেয়। ধরো রেফ্রিজারেটরের ভিতরে আমি একটা আপেল রাখলাম সতেজ থাকার জন্য, তাহলে এটা কি গরম করলে সতেজ থাকবে না ঠান্ডা করলে? অবশ্যই ঠান্ডা করলে। তো রেফ্রিজারেটর এইখান থেকে কিছু তাপ নিয়ে নিবে। ধরো Q1 তাপ নিয়ে নিল, নেয়ার জন্য কি করতে হবে? পাম্প চালাতে হবে, তখন আমার বাইরে থেকে এনার্জি দিতে হবে W, আর সে পরিবেশে কিছু তাপ ছেড়ে দিবে Q2। তাহলে এখান থেকে ফ্লো থেকে দেখা যাচ্ছে Q2 = W + Q1। তাহলে এখান থেকে আমি জানি W = Q2 - Q1। ইনপুট আউটপুট কোনটা? সে যেই কাজের জন্য আমি তাকে ব্যবহার করি সেটা হচ্ছে আউটপুট। সুতরাং খাবার ঠান্ডা যতটুকু করে সেটা আউটপুট, এইটা হচ্ছে আমাদের আউটপুট। Q1 হচ্ছে আউটপুট, আর আমি তাকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে ইনপুট। আর বাকিটুকু যেটা পরিবেশে ছেড়ে দিছে আমার তো কাজে লাগে না, ওয়েস্টেজ। তাহলে এখানে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স, সেটা হচ্ছে আউটপুট বাই ইনপুট। আউটপুট কতটুকু? Q1। ইনপুট কতটুকু? এই যে Q2 - Q1। এইটা হচ্ছে রেফ্রিজারেটরের বেলায় মাথায় রাখতে হবে, যে আগের মতোই খালি যেটা ঢুকতেছে সেটাকে আমি ইনপুট, যেটা বের হচ্ছে সেটাকে আউটপুট ধরলে কিন্তু এবার হবে না। এইটা আউটপুট, এইটা আউটপুট। তাহলে এইভাবে আমরা রেফ্রিজারেটরের বেলায় এই জিনিসটা বলতে পারি। তো অলরেডি তোমরা যারা এই জিনিসটা বুঝে গিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা হচ্ছে এরপর আমাদের পরের টপিকটায় চলে যাই, পরের চ্যাপ্টারটায়। তো আমাদের এর পরের চ্যাপ্টারটায় আমরা যেতে পারি হচ্ছে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া, চুম্বকত্ব, এই চ্যাপ্টারটায়। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আসলে বায়ার-সাভার্টের যে সূত্রটা, সেখান থেকে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের যে মান সেটা বের করা, আর দিক কিভাবে বের করতে হয় সেটা আমি আগেই একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, যদি তোমার সামনে এরকম একটা কন্ডাক্টর থাকে, সেটা হচ্ছে এইদিকে কারেন্ট যায় I, তুমি জাস্ট সিম্পলি এইভাবে মনে রাখবে যে এর চারপাশে এরকম রিং আকারে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তো এই পাশে দিক কোন দিকে, এই পাশে দিক কোন দিকে, দিকটা আমি আগে বলে দিই। সেটা হচ্ছে তুমি যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে মুখ করে যদি দাঁড়াও, তাহলে তুমি এইটা মাথায় রাখবে, নাক বরাবর কারেন্ট গেলে ডান হাতে ক্রস, তাহলে এই পাশে হবে ক্রস, এই পাশে হবে ডট। কিভাবে পেলাম?
আমি কারেন্টের দিকে বুড়ো আঙ্গুল ধরলে ডান হাত ঘুরালে 4 আঙ্গুল এই যে ভিতরে যায়, ভিতরে যাওয়া মানে কি ক্রস, আর এই ভিতরে গিয়ে এই পাশে কি বের হয়ে আসে, বের হয়ে আসা মানে কি ডট, তাই এদিকে ক্রস এদিকে ডট। তাহলে আমি মনে রাখবো যে নাক বরাবর সামনের দিকে কারেন্ট গেলে ডান হাতে ক্রস করবে এইরকম। তাহলে এরকম করে রাখতে পারি। তাহলে এবার তোমাদেরকে একটা প্রশ্ন, যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে এই আনইউজুয়ালি লং ক্লাসটা দেখছো, সো এখনো যারা যারা দেখছো তাদের প্রতি আমার একটা প্রশ্ন, যদি এইভাবে একটা তারের ভিতর দিয়ে কারেন্ট যায় আই, এইভাবে একটা তারের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে আই, তাহলে এইখানে কি হবে, ডট নাকি ক্রস? অ্যান্সার আমাকে খালি ডট আর ক্রস জানো। ডট মানে হচ্ছে বাইরের দিকে লম্বভাবে বাইরের দিকে, আর ক্রস মানে হচ্ছে লম্বভাবে ভিতরের দিকে। এইটুকু আমাকে তোমরা কমেন্টে জানাও যারা এতক্ষণ ধরে ক্লাসটা দেখছো। আচ্ছা, তো দেখি আর কে কে কমেন্ট করেছো আমাদের এখানে। মির, তুমি প্রশ্ন করেছো যে আর কতক্ষণ ক্লাস হবে। এই প্রথম ক্লাসটা আমি আর বেশিক্ষণ নিব না, আমি আর কয়েকটা টপিক দেখে এই ক্লাসটা শেষ করে দিচ্ছি। তারপর আমি কিন্তু অবশ্যই রাত 9টায় আবার ফিরে আসব। তো আমি আর 10-15 মিনিট ধরো এই ক্লাসটা নিব, তারপর রাত 9টায় আবার ফিরে আসব। তো দেখি কে কে কি অ্যান্সার দিয়েছো। হ্যাঁ, অলরেডি আমি অনেকগুলো অ্যান্সার পেয়ে গিয়েছি। যেমন আমি দেখতে পাচ্ছি যে ইমরুল কায়েস, ইমরান, তারপর আরো অনেকে তোমরা ডট লিখেছো, অ্যান্সার হচ্ছে ডট। কথা সত্যি, এখানে ডট হবে। তো এবারে আমি হচ্ছে বায়ার-স্যাভার্টের সূত্রটাতে একটু চলে যাই। এখানে আমরা দুইটা জিনিস শিখবো, এক লুপ আর একটা হচ্ছে সরল রেখার জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, চৌম্বক ক্ষেত্রের মান কত, এটা দেখবো আমরা। তো এই হচ্ছে আমার একটা রেখার মতো করে সরল রৈখিক একটা তার, এর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে আই ইকুয়ালস 5 অ্যাম্পিয়ার। তো আমার প্রশ্ন হচ্ছে এইখান থেকে 3 মিটার দূরে, এই পয়েন্টে 3 মিটার দূরে চৌম্বক ক্ষেত্রের মান কত? তো আমার যে ফর্মুলা ছিল B ইকুয়ালস মিউ নট I বাই 2I পাই, কি ছিল, ডিসটেন্স 3, লম্ব দূরত্ব। এই ছিল বায়ার-স্যাভার্টের সূত্র। তো আমি এখানে I এর জায়গায় কত বসাতে পারি, 5, তাহলে হবে মিউ নট ইনটু 5 ডিভাইডেড বাই 2I পাই ইনটু 3। এত টেসলা চৌম্বক ক্ষেত্র এখানে তৈরি হবে। দিক কি হবে তুমি নিজেই জানো, এদিকে কারেন্ট গেলে ডান হাতে ক্রস, বাম হাতে হবে ডট, তাহলে এখানে দিকটা হবে ডট। আর বৃত্তাকার পরিবাহীর জন্য বায়ার-স্যাভার্টের যে সূত্র, সেটা হচ্ছে বৃত্তাকার পরিবাহীতে যদি কারেন্ট যায় 2 অ্যাম্পিয়ার, বৃত্তাকার পরিবাহীর জন্য সূত্র ছিল হচ্ছে এই ডিসটেন্স যদি বা রেডিয়াস যদি হয় আর, সেখান থেকে ছিল হচ্ছে B ইকুয়ালস মিউ নট I বাই 2I r, B ইকুয়ালস মিউ নট I বাই 2I r। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইখানে কিন্তু পাই নেই, এখানে পাই হবে না। সরল রৈখিকটাতে পাই হয়, বৃত্তাকারটায় পাই হয় না। তাহলে এখানে হচ্ছে মিউ নট ইনটু 2 ডিভাইডেড বাই 2 ইনটু রেডিয়াস, ধরো যে রেডিয়াস হচ্ছে 1 মিটার, তাহলে এখানে 1। আরেকটা জিনিস, যদি এই লুপে একটা টার্ন থাকে তাহলে তো এখানে কিছু করতে হবে না। যদি n সংখ্যক টার্ন থাকে তাহলে এখানে একটা n তুমি বসিয়ে নিবে, এখানে একটা n বসিয়ে নিলে n সংখ্যক টার্নের জন্য মোট চৌম্বক ক্ষেত্র তুমি পেয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের বায়ার-স্যাভার্ট থেকে আমাদের যে ফর্মুলা। তো এক্সাম খাতায় তোমরা ডট আর ক্রস কে কিভাবে লিখতে পারো, এরকম ডট আর ক্রস কে কিভাবে লিখতে পারো, যেখানে ক্রস আসবে বলবে লম্বভাবে ভিতরের দিকে, আর যেখানে ডট আসবে সেখানে বলতে পারো লম্বভাবে বাইরের দিকে, এই কথাটা উল্লেখ করে বলে দিবে। তাহলে এইভাবে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান আর দিক দুইটাই আমরা বের করতে পারি। তাহলে এই ছিল হচ্ছে বায়ার-স্যাভার্টের সূত্র থেকে। তো আমরা আপাতত এখানে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। আমরা একটু পরেই রাত 9টায় আমাদের দ্বিতীয় ক্লাসটা নিয়ে ফিরে আসব এবং বাকি ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে কিছু কথা বলবো। তো অবশ্যই তোমরা যে কাজটা করতে ভুলবে না সেটা হচ্ছে এই ভিডিওটা তো অবশ্যই, এবং তার পরের ভিডিওটাও বন্ধুদের সাথে শেয়ার করবে। তো রাত 9টায় আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।